আপনাকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি ঘটনা। প্রায় 2 বছর আগের ঘটনা। ঘটনার সুবিধার্থে বলে রাখি, ভুডো পৃথিবীর প্রাচীন ব্ল্যাক ম্যাজিকের নাম। এটা নিয়ে আমি আপনাদের গ্রুপে পোস্ট করেছিলাম। এই ব্ল্যাক ম্যাজিকের প্রথম শুরু হয় রোমান অঞ্চলে, পরে অনেকের কাছে ছড়িয়ে পড়ে। এই জাদু চর্চার শক্তিকে নিয়ন্ত্রণ না করতে পেরে প্রায় সবাই বন্ধ করে দিয়েছিল, তাই আমরা অনেকে এর নাম জানি না। ভুডো দেবতার পুজো করার জন্য মানুষ এক প্রকার কাঠের মুখোশ আর বিভিন্ন পোশাক পরত। শোনা গিয়েছে হাওয়াই দ্বীপে এটি চর্চা করা হতো। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো, আমার বড় চাচা প্রায় 2 বছর আগে হাওয়াই দ্বীপ থেকে ভ্রমণ করে আসেন। তিনি প্রাচীন গুহা এবং বন জঙ্গলে ঘুরতে ভালোবাসেন। তিনি সেখানের এক গুহা থেকে একটা কাঠের মুখোশ পান, যেটা আমার জন্য নিয়ে আসেন। আমি যদিও ভূত প্রেত নিয়ে ইন্টারেস্টেড, তাও ভুডো বা তার ভয়াবহতা জানতাম না। মামা তো চলে গেলেন। ওটা রং ছিল বাদামি, দেখে বোঝা যাচ্ছে অনেক পুরাতন কায়দায় বানানো। মুখোশটা আমি দেয়ালের ওপরে একটা পেরেকের সাথে ঝুলিয়ে রাখলাম। 2-3 দিন গেল, কিছুই হলো না। হঠাৎ দেখি যে মুখোশটা বারবার দেয়াল থেকে নিচে পড়ে যাচ্ছে। আমি যত ভালোভাবেই ঝুলিয়ে দেই, প্রতি সকালে ঘুম থেকে উঠে দেখি ওটা পড়ে আছে নিচে। বলে রাখা ভালো, মুখোশের আশেপাশে কোনো জানালা নেই, আর আমি আমার রুম লক করে ঘুমাই। মুখোশটা বেশ ভারী ছিল, বাতাসে পড়ার সম্ভাবনা কম। একদিন রাত 1টা নাগাদ ঘুমাতে যাবার আগে মুখোশটা আমি আমার মুখে লাগাই, জাস্ট ফর ফান। সেটা হয়তো ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল। হঠাৎ দেখি আমার গা হাত পা অবশ, কথা বলতে পারছি না। যেভাবে বিছানা থেকে পা ঝুলিয়ে বসে আছি, তেমন ভাবেই স্থির হয়ে বসে আছি, যেন মনে হচ্ছে আমার দেহ হতে আমার আত্মা ত্যাগ করেছে। আমি মুখোশের মধ্যে অন্য একটা জগৎ দেখতে পাই। দেখি 2জন বড় সড় আকৃতির লোক। সময়টা দেখে মনে হলো প্রায় 1000 বছর পুরনো। তাদের একজনকে দেখে সর্দার করছে লাগছিল। সে পড়েছিল আমার মুখোশটা, আর একজন অন্য ধরনের মুখোশ পড়ে আছে। তারা দুজনেই মন্ত্র পড়ছে, বিভিন্ন অঙ্গ ভঙ্গিতে নাচতে নাচতে তারা তাদের দেবতার পুজো করছে। আমি মুখোশের মধ্যে সব দেখতে পাচ্ছি, কিন্তু না পারছি মুখোশটা ছুঁড়ে ফেলতে, না পারছি চিৎকার করতে। কোনো এক অজানা শক্তি যেন আমাকে দৃশ্যগুলো দেখাতে বাধ্য করছিল। আমার সামনে একটা পাখির ঘাড় মোটকে নিজে রক্ত পান করলো। আর বিভিন্ন ধরনের আওয়াজ হতে লাগলো। কোন ভাষায় বলছিল আমার জানা নেই। হঠাৎ তাদের সামনে একটা ছায়া মূর্তি আসলো। ওই জায়গায় উপস্থিত সবাই হাঁটু ভেঙে বসে সেই কালো ছায়ার উপাসনা করতে লাগলো। হঠাৎ আমার মুখ থেকে জোরে বেরিয়ে আসলো আয়াতুল কুরসির প্রথম আয়াত, আর আমি যেন আবার সব শক্তি ফিরে পেলাম। ছুঁড়ে ফেলে দিলাম সেই মুখোশ বিছানার ওপর। ঘড়িতে দেখি রাত 1টা বাজে। আমি বিশ্বাস করতে পারলাম না, প্রায় 1-2 সেকেন্ডের মধ্যে এত কিছু দেখলাম। কেন দেখলাম আমি? কি হলো আমার সাথে? যেহেতু আমি আপনার প্রোগ্রাম শুনতাম, তাই জানা সব সূরা পড়ে ফু দিয়ে ঘুমালাম। সেদিন রাতে আর কিছু হয়নি। পরের দিন আবার সকালে উঠে মুখোশটা আমাদের বাসার পাশের কুয়োতে আমি ফেলে দিলাম। কুয়াটা অনেক গভীর ছিল। যাক, মাথা থেকে সব ছেড়ে দিয়ে দৈনন্দিন কাজে মন দিলাম। কিন্তু না, ঘটনা এখানেই শেষ হলে ভালো হতো, কিন্তু ভুডো চাইছিল না এত সহজে আমাকে ছেড়ে দিতে। মুখোশটা ফেলে দিয়ে আমি যেন নিশ্চিত ছিলাম আর কিছু হবে না।
সেদিন রাতে ঘুমতে গিয়ে হঠাৎ মাঝরাতে কিছু একটা পড়ার শব্দে ঘুম ভেঙে যায়। লাইট অন করে দেখি সেই মুখোশ আমার খাটের পাশে ফ্লোরে পড়ে আছে। আমার রক্ত হিম হয়ে আসলো। অসহায় বোধ করছিলাম, কি করব বুঝতে পারছিলাম না। দোয়া পড়ে নিজেকে শান্ত করলাম। মুখোশটা হাতে নিয়ে দেখি ওটার কপালে একটা লাল রঙের ক্রস চিহ্ন। ব্যাপারটা ভালো ঠেকলো না আমার কাছে। বলে রাখা ভালো, প্রথম অবস্থায় মুখোশের কপালে 3টা ক্রসের চিহ্ন ছিল, যেটা শুধু খোদাই করা ছিল, কিন্তু আজকে সেই খোদাই করা অংশে লাল রক্ত দিয়ে ভরাট করা। আমি কিছু বুঝতে না পেরে খাটের নিচে চিলে দিলাম ওটা। কাউকে কিছু না বলে ঘুমিয়ে পড়লাম। বাসার সবাই জানতো আমি আপনার প্রোগ্রাম শুনি, তাই কেউ বিশ্বাস করল না। ঘুমানোর 1 ঘন্টা পরে হঠাৎ আমার দম বন্ধ হয়ে আসে। কেউ যেন আমার গলা টিপে ধরে। চোখ খুলে দেখি একজন বড় আকৃতির লোক নয়, এ তো সেই জন যাকে আমি মুখোশের ভেতরে দেখেছিলাম ভুডো শয়তানের উপাসনা করতে। কিছু বুঝে ওঠার আগে ও আমার গলা ধরে বিছানা থেকে শূন্যে তুলে দিল। আমি জানা সকল দোয়া পড়তে লাগলাম আর বললাম, আল্লাহর নামে বলছি, তুমি যাই হও আমাকে ছেড়ে দাও। সাথে সাথে ধপাস করে আমি বিছানায় পড়ে গেলাম। আমি জোর দিয়ে বলতে পারি আমি স্বপ্ন দেখিনি। শব্দে আমার মা বাবা জেগে ওঠে। আমি আমার রুমের দরজা খুলে বললাম, খাট থেকে আমি পড়ে গিয়েছি। সকালে দেখি আমার গলায় আঙুলের দাগ পড়ে গিয়েছে। মা বাবা এইবার ভালো করে আমাকে জেরা করতে শুরু করলো এবং জানতে চাইলো কি হচ্ছে। আমি বললাম, ও কিছু না, বাদ দাও। আমি সেদিন মুখোশটাকে আমার বাসা থেকে অনেক দূরে একটা নদীতে ফেলে দিয়ে আসি। সেদিন রাতে আবার এক জিনিস, মাঝরাতে উঠে দেখি মুখোশটা আবার আমার বেডের পাশে। এবার দেখলাম 2 নম্বর ঘরে লাল ক্রস। তবে কি আমার সাথে আরো খারাপ কিছু ঘটতে চলেছে? এই কথা ভেবে আমি দোয়া দরুদ পড়ে ঘুমাই। ঘুম আসছিল না, শুধু মনে হচ্ছিল এই কেউ এসে গলা চেপে ধরলো। প্রায় ভোর রাতে আমার ঘুম আসে। ঘুম আসার সাথে সাথে দেখি আবার দম নিতে পারছি না। চোখ খুলে দেখি এইবার আগের মতো একজন নয়, 2 জন লোক আমার রুমে। একজন আমার গলা চেপে ধরেছে আর একজন মুখ। লক্ষ্য করলাম এই সেই সর্দার যাকে আমি মুখোশ পরা অবস্থায় দেখেছিলাম। আর তার সাথে আগের রাতের লোকটি। এইবার সূরা পড়তে পারছি না, নিশ্চিত মরে যাব। কিন্তু হঠাৎ ফজরের আজান আসা মাত্রই সব নিস্তব্ধ। আল্লাহকে শুকরিয়া জানিয়ে দৌড়ে গেলাম বাবার ঘরে। সব বললাম খুলে। আমার গলায় এবং মুখে চেপে ধরার দাগ পড়ে গেছে। বাবাকে বললাম যে একজন কবিরাজকে ডাকতে, যার ভূত প্রেত নিয়ে অভিজ্ঞতা আছে। তিনি দেরি না করে পাশের এলাকা থেকে মঞ্জু মিয়া নামক মজনু মিয়া নামক এক তান্ত্রিক ফকিরকে ডেকে নিয়ে আসলেন। দেখতে পেটে, চুলে জট, মুখে হালকা দাড়ি। সে এসে মুখোশটা দেখলো, দেখে বলল এর মধ্যে শয়তান রয়েছে, কিন্তু সে একে তাড়াতে পারবে। এই বলে সে তার ঝোলা থেকে কাফনের কাপড়ে পেঁচিয়ে মুখোশটা নিয়ে গেল আর আমার বিছানার চারপাশে তাবিজ বেঁধে দিয়ে গেল। বলে রাখা ভালো, মজনু মিয়া কুফরি কালাম এবং কালো জাদু করে রোজগার করতেন। তাই তার কাছে মাথার খুলি, কাফনের কাপড়, স্টিলের তৈরি বাক্স থাকতো। মজনু মিয়া বেশ ভালো পরিমাণ অর্থ নিয়ে বিদায় হলেন। মনে হলো সব বুঝি ঠিক হয়ে গেছে। সেদিন রাতের বেলায় দেখি মজনু মিয়া খারাপ উদ্দেশ্যে মুখোশটা নিয়ে গিয়েছিল। আমি স্বপ্নে দেখেছিলাম সে চেয়েছিল মুখোশের শয়তানটাকে বশ করবে। তাই সে মুখোশটা সামনে রেখে মন্ত্র পড়া শুরু করলো। কিছুক্ষণ পর তার সামনে সেই কালো ছায়ার অবয়ব আসে, যাকে আমি প্রথমবার মুখোশের মধ্যে দেখেছিলাম। সে অট্ট হাসি দিয়ে কিছু একটা বলে যে তাকে উপাসনা করা যায়, তাকে
বশ করা সম্ভব নয়। এই বলে শয়তানটা মজনু মিয়াকে হত্যা করে। সাথে সাথে আমার ঘুম ভেঙে যায়। উঠে দেখি মুখোশটা আমার মুখ বরাবর মশারির ওপরে। মুখটার চোখ দিয়ে রক্ত পড়ছে গলগল করে। আমার পুরো মুখ রক্তে ভিজে গিয়েছে। ভালো করে লক্ষ্য করলাম, এইবার ওটার কপালে 3টা ক্রস। এবার আমি নিশ্চিত আগামী রাতে 3 জন লোক আসবে আর আমাকে মেরে ফেলবে। আমি কিছুক্ষণ পরে স্বপ্নের কথা সবাইকে বললাম। আব্বু সেই মজনু তান্ত্রিককে ফোন দেয়, কিন্তু পাওয়া যায় না। পরে খোঁজ নিয়ে জানতে পারি সে অজানা কারণে সে রাতেই মারা গেছে। দুর্ভাগ্যবশত আমাদের পৃথিবীতে অনেক কিছু থাকা সত্ত্বেও মজনু মিয়া কুফরি নিয়ে কাজ করত, এজন্য তাকে জীবন দিতে হলো। কেন করে এরা মজনু মিয়ার মতন কুফরি কালাম? কেন তারা ব্ল্যাক ম্যাজিক দ্বারা খারাপ কাজে লিপ্ত হন? জানি না। এবার কোনো রিস্ক না নিয়ে বড় মসজিদের ইমাম সাহেবকে আব্বু ডেকে আনলেন। তিনি সন্ধ্যায় আসলেন। তিনি মুখোশটা নেড়ে চেড়ে দেখলেন, তারপর বললেন, আজকে কিছু হবে না, আমি এটা নিয়ে যাচ্ছি। কালকে ফজরের নামাজের পরে এইটাকে শেষ করতে হবে। আমি ইমাম সাহেবকে বললাম ক্রস 3টার কথা, আর বললাম আজকে যদি 3 জন আবার আসে এই ঘরে। তিনি বললেন, রাতে সজাগ থাকো, তাদের সাথে দেখা পেলেই আয়াতুল কুরসি পড়বে। আমি জিন দ্বারা তোমার ঘরে নজর রাখবো। আমি তার কথা মতো সেই রাতে সজাগ থাকি। কিন্তু প্রায় রাত 2টার দিকে ঘরে পচা মাংসের গন্ধ পাই এত বিশ্রী যে উঠে বসি। তাকিয়ে যা দেখি তা দেখার জন্য একেবারেই প্রস্তুত ছিলাম না। এইবার সেই সর্দার, আগের রাতের সেই লোক, আর একটা বড় ছায়া। তবে এই ছায়াটাই কি সেই ফুটো শয়তান? আমি কিছু না ভেবে দোয়া পড়তে শুরু করলাম। মনে বিশ্বাস ছিল আল্লাহর চাইতে শক্তিধর কেউ নেই, তাই তিনি আমাকে রক্ষা করবেন এই অশুভ শক্তির হাত থেকে। সূরা পড়া থামিয়ে দিলেই তাদের দেখা যাচ্ছে তারা আক্রমণ করতে আসছে। হঠাৎ দরজায় নক। সূরা পড়তে পড়তে খুললাম, দেখি ইমাম সাহেব। আমার প্রাণে যেন পানি ফিরে এলো। আমি সাথে সাথে তাকে জড়িয়ে ধরি। আব্বু আম্মু উঠলেন। ইমাম সাহেব বললেন, 3 জিন দিয়ে আমি পর্যবেক্ষণ করছিলাম, অবস্থা খারাপ দেখে নিজেই চলে এসেছি। বলে রাখা ভালো তার বাসা আমাদের বাসার কাছেই ছিল। এইবার ইমাম সাহেব আমাকে আমার রুমে বসিয়ে সেই মুখোশটা নিজে পড়লেন এবং 40 মিনিট পর আমাকে বললেন, এতে কোনো জিন নেই, এ সাক্ষাৎ প্রথম শ্রেণীর শয়তান, যাকে খারাপ শ্রেণীর জিন পূজা করে। তিনি কোরআনের আয়াত চামড়ার ওপর লিখে তাবিজ পেঁচিয়ে কারো চামড়ায় বেঁধে ওইটাকে নদীতে ফেলে দেন। ফেলে দেওয়ার সাথে সাথে আমার বাবার ফোন পাওয়া যায় না। দুজনেরটাই পকেটে ছিল, একসাথে গায়েব। বলে রাখা ভালো ওইটার ছবি তুলে রেখেছিলাম আমি ওটাতে। ইমাম সাহেবকে ব্যাপারটা বললে তিনি বললেন, ওই শয়তান চলে যাবার আগে তার সকল অস্বস্তি নিয়ে গেছে, কিন্তু ওটা মরেনি। ওটাকে মারা সম্ভব নয়, শুধু বিদায় হয়েছে। পরের দিন মামার কাছে জানলাম তারও ফোন হারিয়ে গিয়েছে। তাকে আর কিছু জানালাম না। হয়তো তিনিও তার ফোনে কোনো ছবি দেখেছিলেন। যারা এটাকে বিশ্বাস করবেন না তাদের প্রশ্ন। একজন মানুষ বানিয়ে বলতে পারে, কিন্তু ঠিক কতটা বানাতে পারে? যার সাথে ঘটেছে সেই বুঝবেন। গত 2 বছরে আর কোনো সমস্যা হয়নি। পরে ভুডো সম্পর্কে নেট থেকে জানি। আমার আম্মুর সাথে ছোটবেলায় কুচগাছের ঘটনা রয়েছে। এটা সিলেক্ট হোক বা না হোক, আমি ঘটনা পাঠাতে থাকবো ইনশাল্লাহ। এগিয়ে যাক ভূত.com, এগিয়ে যাক। এবার তিনি একটা পার্সোনালি একটা মেসেজ দিয়েছেন আমাকে। আমি সবাইকে বলতেই পারি যে স্টোরি টেলিং এর টাইম বাড়াতে। দেখা যাক সেটা করা যায় কিনা। আমার মনে হয় যে তিনি বলছেন সিলেক্ট হলে জানাবেন। এটা সারপ্রাইজ থাক না, আমি এই জন্য জানাইনি আর কি।
তো যাই হোক, আমি ঘটনাটা পড়ে শোনালাম এবং আপনারা চিন্তা করেন যে আপনারা এরকম একটা মুখোশ যেটা আমরা ঘরে শো পিস হিসেবে রাখি, আমার সত্যি বিশ্বাস করে এখনই মনে হচ্ছে যে আমার পেছনে কেউ আছে। এইরকম ভয় পেয়েছি আমি এই ঘটনাটা পড়ে। বিশ্বাস করবো না কেন, তিনি লাস্টে লিখেছেন যে একজন মানুষ কতটা বানিয়ে বলতে পারে। ভাবুন তো, আপনি একটা মুখোশ নিয়ে আসলেন, সেই মুখোশে তাকিয়ে দেখলেন তার ভেতরে অন্য একটা জগৎ। ও মাই গড, কিন্তু চিন্তাই করতে পারছেন। আমি জানি না যে আপনি চিন্তা করতে পারছেন কতটা, কিন্তু এটা ভাবলেও আমার শরীর ঠান্ডা হয়ে আসে, এটা ভাবলেও আমার রক্ত হিম হয়ে আসে। একটা চমৎকার ঘটনা পেলাম, যেটা পেয়ে অনেকদিন পর আমি চরম ভয় পেলাম। আপনাকে অনেক ধন্যবাদ এবং আশা করছি আপনি ঘটনা পাঠাতে থাকবেন আমাদের, এবং আমরা রেগুলার আপনার কাছ থেকে ঘটনা পাবো সেই প্রত্যাশা রেখে চলুন চলে যাই আমাদের পরবর্তী ঘটনায়। যেভাবে লেখা আছে আমি সেভাবেই শুরু করছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই। ওয়ালাইকুম সালাম। জানি আল্লাহর রহমতে ভালোই আছেন। আমার নাম রিয়াজ। তারপরে তিনি তার ঠিকানা শেয়ার করেছেন, গৌরীপুর, ময়মনসিংহ। অনেকদিন ধরে ভাবছিলাম এই ঘটনাটি পাঠাবো, কিন্তু সময়ের অভাবে পাঠাতে পারিনি, তাই আজ লিখতে বসে গেলাম। লেখার সুবিধার্থে ঘটনাটি আমি আমার বন্ধু শাহাদাত লিখছি। লেখা বা শব্দ চয়নে ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বেশি কথা না বলে চলে যাই ঘটনায়। রাসেল ভাই, ঘটনাটি আমার চাচির কাছ থেকে শোনা সত্য ভয়ানক ঘটনা। চাচির চাচাতো ভাইয়ের সাথে ঘটনাটি ঘটে। আমার চাচির বাড়ি টাঙ্গাইলের কোনো এক গ্রামে, জায়গার নাম বলতে চাচ্ছি না, মানা করা হয়েছে আমাকে। চাচাতো ভাইয়ের নাম সজীব। সজীবের সম্পর্কে কিছু বলেনি। সজীবের বয়স 15-16। খুব দুষ্টু স্বভাবের হওয়ায় তার বাবা মা তাকে একটা হাফিজি মাদ্রাসায় ভর্তি করে দেয়। গ্রীষ্মের ছুটিতে সজীব বাড়িতে এসেছিল। বলে রাখা ভালো, তাদের বাড়ি থেকে কিছু দূরেই একটা খাল ছিল। সজীব তার বন্ধু কালাম ও জিহাদ মিলে পরিকল্পনা করে তারা বড়শি নিয়ে মাছ ধরতে যাবে। বড়শি দিয়ে মাছ ধরতে ধরতে কখন যেন সন্ধ্যা হয়ে আসে, খেয়ালই করেনি ওরা। হঠাৎ মাগরিবের আজান শুনে তারা বুঝতে পারে যে সময় নেই, তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। তারা বসে নিয়ে উঠে পড়ে, কিন্তু হঠাৎ তাদের মধ্যে জিহাদ বলে ওঠে, বন্ধু চল খালের ওই পার থেকে আনারস খেয়ে আসি। ও বলে রাখা ভালো, খালের ওই পাশে ছিল আনারস বাগান। তো জিহাদের কথা শুনে সজীব ও কালামও চলে যায়। খাল পারাপারের জন্য এলাকার মানুষ একটা ডিঙি নৌকা ব্যবহার করত। তারা সেই 3 জন মিলে নৌকা নিয়ে খাল পার হয়ে যায়। তারপর আনারস বাগানে যাওয়ার পরে তাদের 3 জন 3 দিক দিয়ে আনারস খুঁজতে থাকে। কালাম ও জিহাদ কোনো পাকা আনারস না পেয়ে নৌকায় এসে অপেক্ষা করতে থাকে সজীবের জন্য। ওইদিকে সজীবও কোনো পাকা আনারস না পেয়ে নৌকায় আসতে যাবে, ঠিক তখনই তার চোখ পড়ে একটা লাল টুকটুকে আনারসের ওপরে। সে আনারস গাছটির কাছে যায়। আনারসটি এমন সুন্দরভাবে পেকেছিল যে সে লোভ করে ফেলে। সে মনে মনে ভাবে, যদি সে আনারস নিয়ে তার বন্ধুদের কাছে যায় তাহলে ভাগে কম পড়বে। তাই সে লোভ সামলাতে না পেরে কামড় বসিয়ে দেয় আনারসের ওপর। কামড় বসানোর পরে আচমকা তার মুখের ভেতর থেকে গলগল করে রক্ত ঝরতে থাকে। হাতে থাকা আনারসটি একটি বিড়ালে পরিণত হয় এবং ঝাঁপ দিয়ে ঝোপের আড়ালে ঢুকে পড়ে। এই ঘটনা দেখে সজীব চিৎকার দেয়। চিৎকার শুনে কালাম এবং জিহাদ দৌড়ে আসে। সজীব, কি হয়েছে? কি রে, চিৎকার করছিলি কেন? তোর মুখে রক্ত কেন? সবই বলবো, আগে বাড়ি চল। কি হয়েছে বলবি তো? বললাম তো, বাড়ি চল। সজীবের কথা শুনে তারা নৌকার দিকে দৌড় দেয়। নৌকায় উঠে কালাম নৌকার বৈঠা বাইতে থাকে। কিন্তু আশ্চর্যের বিষয় এই যে যতই জোরে বৈঠা বাওয়া হোক না কেন, নৌকায় 1 চুল পরিমাণও নড়ছিল। নৌকা না নড়ার কারণে জিহাদ বলে, কিভাবে বাইছিস? নৌকা 1 চুলও নড়ে না, দে আমাকে, দে। এই বলে বৈঠা নিয়ে বসলো জিহাদ। ঠিক একই ঘটনা জিহাদের সাথে ঘটে। এই ঘটনা দেখে তারা ভয় পেয়ে যায়। তখন সজীব সাহস করে বৈঠা বাইতে থাকে। আশ্চর্যের বিষয় এই যে সজীব বৈঠা বাইতেই নৌকা পানির মধ্যে চলতে শুরু করে। নৌকা যখন মাঝ নদীতে, ঠিক তখন নদীতে ঝড় আসার উপক্রম হয়। নৌকা এদিক সেদিক দোল খাচ্ছে। যখনই তারা নৌকার নিচে পানির দিকে তাকায়, তারা 3 জনই ঘাবড়ে যায়।
তারা দেখে তাদের নৌকার চারপাশে একটা বড় মাছ ঘুরপাক খাচ্ছে। মাছটির মুখ বিভৎস ভয়ানক, মুখ ভর্তি কেমন হিংস্রতা। এটা দেখে কালাম ও জিহাদ চিৎকার করতে থাকে, আর সজীব শরীরের সমস্ত শক্তি দিয়ে নৌকা বাইতে থাকে আর পবিত্র কুরআন তেলাওয়াত করতে থাকে। কিছুক্ষণ পর সব স্বাভাবিক হয়ে যায়। তারা নৌকার আশেপাশে আর কিছু দেখতে পায় না। সেই মাছটিকেও আর দেখা যাচ্ছে না। তাড়াতাড়ি করে পাড়ে পৌঁছে বাড়ির দিকে দৌড়াতে থাকে। বাড়িতে আসার আগে তারা তিনজন কথোপকথন করে, যদি তারা বাড়িতে গিয়ে সবাইকে ঘটনা বলে তাহলে বকা খেতে হতে পারে। তাই তারা পরিকল্পনা করে কাউকে কিছু বলবে না। ওই দিন রাতে যে যার মতন বাড়ি চলে যায়। সজীবও বাড়িতে এসে ঘুমিয়ে পড়ে। সজীবের বাবা ছিলেন একটা প্রতিষ্ঠানের দারোয়ান। অফিস থেকে ফিরতে 9টা-10টা বেজে যায়। ছেলে বহুদিন পর বাড়িতে এসেছে। ছেলেকে দেখতে ছেলে রুমে যায়, গিয়ে দেখে তার ছেলে ঘুমিয়ে আছে, আর ছেলের পাশে একটি সাপ পেঁচিয়ে ফনা তুলে আছে। এটা দেখে রুমের লাইট অন করতেই সে সাপটিকে চৌকির নিচে চলে যেতে দেখে। তার বাবা শীঘ্রই এসে চৌকির নিচে দেখতে থাকে, কিন্তু দেখে চৌকির নিচ একদম ফাঁকা। তখন সজীবের বাবা সজীবের মাকে সব ঘটনা খুলে বলে। সজীবের মা উত্তরে বলে, আরে ধুর, এতবার সাইকেল চালিয়ে এসেছো তো, শরীর ক্লান্ত, তাই ভুলভাল দেখছো। সজীবের বাবাও চোখের ভুল ভেবে ঘুমিয়ে যায়। পরের দিন সকালে সজীবের বাবা ঘুম থেকে উঠে ছেলে রুমে এসে ছেলের মাথায় হাত বুলাতে থাকে। যখন ছেলের মাথায় হাত বুলায় তখন সে স্পর্শ করে দেখে তার শরীর আগুনের মতো গরম। সজীবের বাবা সজীবের মাকে ডাক দেয়, বলে সজীবের শরীরে প্রচন্ড জ্বর, একটু পানি আর শুকনো টাওয়েল নিয়ে আসো। মাথায় পানি দেয়। সজীব পানির স্পর্শ অনুভব করতেই তার ঘুম ভেঙে যায়। তার শরীরের জ্বর দেখে নিজেই ভয় পেয়ে যায়। তারপর সজীব কাল সন্ধ্যার ঘটনাটি ভয়ে ভয়ে তার বাবা মাকে বলে। বাবা মাও ঘটনা শুনে বুঝতে পারেন যে তাদের ছেলে কোনো কিছুর আসরে পড়েছে। সজীবের বাবা ঘটনা শুনে সজীবকে নিয়ে মসজিদের ইমাম সাহেবের কাছে যে ঝাড়ফুঁক করেন। ইমাম সাহেব সজীবকে দেখেই বুঝে পেরে সজীবের কিছু একটা হয়েছে। সজীবের বাবা সজীবকে নিয়ে বাড়ি ফিরে আসে। কিছুক্ষণ পরে খবর পায় কালাম ও জিহাদও নাকি প্রচন্ড জ্বরে পড়েছে, তাদেরকেও নাকি ঝাড়ফুঁক করা হয়েছে। ওই দিন সজীবের বাবার আর অফিসে যাওয়া হয়নি। বাজার থেকে ওষুধ এনেছে জ্বর কামানোর জন্য। ওই দিন রাতে সজীব ঘুমিয়ে আছে। তাকে দেখতে তার বাবা আসে। আশ্চর্যের বিষয়, ঠিক গতবারের মতো একটা সাপ দেখে তার সন্তানের পাশে ফনা তুলে আছে। বিষয়টা স্পষ্ট দেখার জন্য লাইট অন করে। এবারও সাপটি চৌকির নিচে চলে যায়। যখনই চৌকির নিচে দেখতে যাবে তখনই দেখে সাপটি উধাও। এই ঘটনা ঘটার পরে সজীবের বাবা ওই দিন রাতে সজীবের সাথে ঘুমিয়ে পড়েন। পরের দিন সজীবকে নিয়ে একটা ভালো কবিরাজের কাছে যান। কবিরাজ বলে সে কোনো প্রকার ঝাড়ফুঁক করে না, সন্ধ্যার পরে আসতে। কবিরাজের কথা অনুযায়ী তারা সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করে। কবিরাজ ঝাড়ফুঁকের জন্য প্রস্তুত। সজীব ও তার বাবাকে কবিরাজের সামনে এসে বসতে বলে। সজীবের বাবা খেয়াল করছে কবিরাজ অপর দিকে তাকিয়ে ইশারা করে কার সাথে যেন কথা বলছে, ভাব বিনিময় করছে। কিছুক্ষণ পর কবিরাজ বলে ওঠে, সজীব যে গাছ থেকে আনারস পেরেছিল ওই গাছের জিনদের এক সর্দার ধ্যানে বসেছিল। সজীব ওই আনারস পেরে জিনের ধ্যান ভঙ্গ করেছে, যার কারণে জিনটি রেগে যায়। জিনটি ভালো জিন হওয়ায় ওদের বেশি ক্ষতি করেনি। কবিরাজের কথা শুনে সজীবের বাবা বলে ওঠেন, এই সমস্যার সমাধান কি? উত্তরে কবিরাজ বলেন, দেখেন, সমস্যার সমাধান করতে গেলে ওই জিনকে হাজির করতে হবে, আর এই জিনকে হাজির করতে কবিরাজের কিছু জিনিস জোগাড় করতে হবে। তাই কিছুদিন সময় চেয়ে সজীবকে বিদায় দিয়ে দেন। ওই দিন রাতে সজীবকে নিয়ে বাড়িতে এসে যান এবং সজীব তার রুমে ঘুমিয়ে পড়ে। ওই দিন আর কোনো সমস্যা হয়নি, ঘটনা ঘটেনি। পরের দিন রাতে সজীব রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। তার বাবা তাকে দেখতে তার রুমে আসে। বিস্ময়কর বিষয়, আজও দেখে তার ছেলের পাশে সাপটি ফনা তুলে আছে। এবার রাগে তিনি সাপটি মারার জন্য লাঠি নিয়ে আসেন। এসে দেখে সাপটি আগের মতোই ফনা তুলে বসে আছে। এটি দেখে তিনি আস্তে আস্তে গিয়ে সজোরে আঘাত করে বসেন, কিন্তু লাঠির আঘাত গিয়ে পড়ে সাপের লেজের অংশে, যার ফলে সাপটির লেজ ছিঁড়ে যায় এবং সাপটি আধ কাটা শরীরেই খুবই দ্রুত চৌকির নিচে চলে যায়। তৎক্ষণাৎ তিনি চৌকির নিচে খোঁজাখুঁজি করেন, কিন্তু সাপটিকে কোথাও পাননি। এই ঘটনা ঘটার পরে বাড়ির সবাই একত্রিত হয়ে সজীবের বাবাকে জিজ্ঞেস করে, কি হয়েছে, এত শব্দ করছিলে কেন? তিনি যা যা ঘটেছে সবাইকে সবকিছু বলেন। এটা শুনে সবাই বিস্মিত হয়ে যায়। ওই দিন রাতে আর কেউ ঘুমায়নি। পরের দিন রাতে যখন সজীবের বাবা অফিস থেকে সাইকেল চড়ে বাড়ি ফিরছিল, তখন সময় 9টা বা 9:30 বাজে। তিনি দেখতে পান একটা সাপ রাস্তার উপরে আড়াআড়ি ভাবে শুয়ে পুরো রাস্তাটিকে ঘিরে রেখেছে। এটা দেখে তিনি প্রচন্ড ভয় পান। কিছুক্ষণ দাঁড়িয়ে
দাঁড়িয়ে থাকেন, আবার টর্চ লাইট দিয়ে দেখতে থাকেন মানুষ আছে কিনা। কিন্তু ওই সময় চারিদিকে একেবারে নিস্তব্ধতায় ভরে গেছে, ঝিঝি পোকার ঝিঝি শোনা যাচ্ছে। ওইদিকে সাপটি আস্তে আস্তে ওনার দিকে অগ্রসর হয়। তিনি তার টর্চ লাইটটা সাপের মুখের দিকে ধরে বসেন। এটা যেন তার জীবনের সবচেয়ে বড় ভুল। তিনি দেখতে পান সাপটির বিভৎস ভয়ানক চেহারা, মুখের ওপর কেমন যেন দাগ। লাইট ধরার কারণে সাপটি যেন রেগে গিয়ে তার দিকে অগ্রসর হচ্ছে। তিনি এটা দেখে রাস্তার বিপরীত দিকে যাওয়ার সিদ্ধান্ত নেন। যখনই তিনি রাস্তার বিপরীতে সাইকেল ঘুরিয়ে যাবেন, কিছুক্ষণের মধ্যে বিস্মিত হয়ে যান। এদিকে সাপটাও রাস্তাটাকে ঘিরে রেখেছে এখনো। তিনি যেন কোনো মায়ায় আটকে গেছেন। তিনি তখনই শরীরের সকল শক্তি দিয়ে প্যাডেল করতে থাকেন। সাইকেলটি সাপের উপর দিয়ে চালিয়ে বসেন। তিনি প্যাডেল মারছেন তো মারছেন, কিন্তু সাইকেল যেন আস্তে আস্তে এগোচ্ছে। যখনই তিনি সাইকেলের চাকার দিকে লক্ষ্য করেন, তিনি দেখতে পান সাইকেলের চাকাতে সাপটি পেঁচিয়ে আছে। এটা দেখে তিনি নিজেকে ধরে রাখতে পারেননি। তিনি ওখানেই জ্ঞান হারিয়ে ফেলেন। ওইদিকে এত রাত হতে চলেছে দেখে তিনি বাড়ি না ফেরার কারণে বাড়ির সবাই চিন্তিত। সজীবের মা তার বাবাকে অফিসে কল করেন। অফিস থেকে বলেন তিনি তো প্রতিদিনের মতো ডিউটি শেষ করে বাড়ি চলে গেছেন। সজীবের মা কল কেটে দেন, আর বাড়ির সকলে বলেন তিনি তো অফিসেই নেই, অফিস থেকে নাকি অনেক আগেই বেরিয়েছে। এই বলে কান্না শুরু করে দেয় সবাই। পুরুষরা ওনাকে সান্ত্বনা দেয় আর সজীবের বাবাকে খুঁজতে বের হয়। কিছু দূর যেতেই তারা দেখে সজীবের বাবা রাস্তায় অজ্ঞান অবস্থায় পড়ে আছে। পাশেই সাইকেলটি। সকলে ধরাধরি করে ওনাকে বাড়িতে নিয়ে আসেন। সকালে ওনার জ্ঞান ফেরে। তারপর সকলকে তিনি কাল রাতের ঘটনা খুলে বলেন। এরপরে অফিস থেকে নানা অজুহাত দেখিয়ে কিছুদিনের জন্য ছুটি নেন। এরপর প্রতিটি রাত তাদের জন্য কালো রাত হয়ে দাঁড়ায়। এবার বাড়ির সকলের সাথেই ভয়ঙ্কর ঘটনা ঘটতে থাকে। কেউ ওয়াশরুমে গেলে ওয়াশরুমের দরজার সামনে সাপ দেখতে পান। ঘুমাতে যাবার সময় বিছানায় দেখেন সাপ শুয়ে আছে। আর সজীবের সাথে এখন আরো রহস্যময় ঘটনা ঘটছে। প্রতি রাতেই সজীব আবুল তাবুল ভাষায় কাকে যেন গালিগালাজ করতে থাকে। কেউ যদি সজীবকে কিছু জিজ্ঞেস করে, সে কোনো প্রকার উত্তর দেয় না, বরং অপরিচিত ভাষায় গালাগালি করে। এভাবে চলতে থাকে প্রতিটি কালো রাত। এদিকে কবিরাজ কল দিয়ে বলছে সজীবকে নিয়ে আসতে। কবিরাজের কথা মতো সজীবের বাবা ও জ্যেষ্ঠ চাচির আব্বা সজীবকে নিয়ে সন্ধ্যায় বাড়ি থেকে রওনা হন। পথে কোনো বিপদ হবে কিনা আগে মসজিদের ইমাম সাহেবের কাছ থেকে এটা ভেবে পানি পড়া নিয়ে এসেছিলেন, কিন্তু কেন জানি আজ রাস্তায় কোনো প্রকার সমস্যা হয়নি। 8টার দিকে তারা কবিরাজের বাড়িতে এসে পৌঁছায়। কবিরাজ আসন প্রস্তুত করে সজীবকে নিয়ে আসতে বলেন। তারা সজীবকে নিয়ে আসলো। কবিরাজের কথা মতো সজীবকে কবিরাজের সামনে এনে বসানো হলো। কবিরাজ বলল, ঘরের দরজায় আল্লাহ লাইট অফ করে দেন। আপনারা আমার পিছনে এসে বসেন আর কোনো প্রকার শব্দ করবেন না। কবিরাজের কথা মতো ঘরের দরজা আলো সব বন্ধ করে দেওয়া হয়। লাইট মেরে কবিরাজের পেছনে এসে বসলেন সজীবের বাবা ও জেঠা। পুরো ঘর অন্ধকার, কিন্তু মোমবাতির আলো জ্বলছে সজীবের সামনে। কবিরাজ মন্ত্রপাঠ শুরু করলেন। কই কোনো কিছুই তো কাজ করছে না। এভাবে প্রায় আধ ঘন্টার মতো মন্ত্রপাঠ। হঠাৎ আচমকা প্রকট শব্দ শোনা যাচ্ছে। মনে হচ্ছে বাইরে যেন ঘূর্ণিঝড় হওয়ার উপক্রম। কবিরাজ যেন আরো একটু জোরে জোরে মন্ত্রপাঠ করছেন। হঠাৎ মোমবাতি নিভে যায়। কবিরাজও মন্ত্রপাঠ থামিয়ে দেন। সজীব মাটিতে নেতিয়ে পড়ে। কবিরাজের পড়া বালি ছিটাতে সজীব উঠে বসে ঘুমাতে থাকে। কবিরাজ সজীবকে জিজ্ঞেস করেন, কে তুমি? বুঝতে পারলাম যে হাজির হয়েছে কিছু একটা। সজীবের ভেতর থেকে কবিরাজের কথা মতো উত্তর দিয়ে উল্টো বলে, আমাকে কেন ডাকলি? কে তুই এটা আগে বল। আমি কে, বড় না ছোট, সব বুঝে গেছিস? এই বলে সজীবের ভেতরে থাকা জিনটি বলে ওঠে, আমি জিনদের সর্দার। বলেই ভয়ানক হাসিতে মেতে ওঠে। জিনের কথা শুনে কবিরাজ বলে, এই ছেলে না হয় ভুল বুঝে এই ভুল করেছিল, তুই কেন তাকে এই ভুলের শাস্তি দিচ্ছিস? শাস্তি? কই, আমি তাকে কোনো প্রকার শাস্তি দিতে চাইনি। তার বাবা আমার এক প্রজাকে লাঠি দিয়ে পিটিয়ে তার পা ভেঙে দিয়েছে, তাই তো তার ছেলে আজ এই অবস্থা। তোর প্রজা কেন প্রতি রাতে এই ছেলের বিছানায় এসে থাকে? আমি পাঠিয়েছিলাম ভয় দেখানোর জন্য, যেন আর কোনোদিন এমন ভুল না করে। আমি তো কোনো ক্ষতি করিনি তার ছেলের, কিন্তু সে আমার প্রজার ক্ষতি কেন করলো? একে আমি ছাড়ব না। বলে ভয়ানক হাসি দেয়। কবিরাজ জিনটাকে গরু ছাগল ইত্যাদির লোভ দেখিয়ে সজীবকে ছেড়ে দিতে বলে, কিন্তু কিছুতেই সে ছাড়তে রাজি না। হঠাৎ আবারও ঘর প্রচন্ড জোরে কাঁপছে। এখনই যেন ঘরটা ভেঙে পড়বে। কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না সজীব। সজীবের বাবা জ্যাঠা চিৎকার করতে শুরু করলো তারা। কিছুক্ষণ পর সব স্বাভাবিক হয়ে যায়। সজীব নেতিয়ে পড়ে মাটিতে।
কবিরাজ দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলেন, এই জিনকে তাড়ানো আমার পক্ষে সম্ভব না। আমরা মন মরা হয়ে সজীবকে নিয়ে বাসায় ফিরে আসি। আসার পথেও কোনো প্রকার সমস্যা হয়নি। বাড়িতে সবাইকে যা যা ঘটেছে সবই বলি। শুনে সবাই কান্না করতে থাকে। এদিকে সজীবের জ্ঞান ফিরে আসে। সজীবের বাবার চাকরিটাও চলে যায় এতদিন না যাওয়ার কারণে। সবকিছু যেন অন্ধকার হয়ে যাচ্ছে সজীবের পরিবারের। এত সুন্দর ছেলেটা যেন শুকিয়ে কাঠ হয়ে গেছে। শরীরের সব কয়টা হাড়ি চামড়া ভেদ করে যেন বেরিয়ে আসবে। সজীবের দাদি সারাদিন সজীবের পাশে বসে কোরআন তেলাওয়াত করে, নামাজ পড়ে, আল্লাহর কাছে প্রার্থনা করে সজীবের জন্য। অনেক কবিরাজ দেখিয়েছেন, কোনো লাভ হয়নি। এভাবে একদিন রাতে সজীবের দাদি সজীবের পাশে কোরআন পড়তে পড়তে ঘুমিয়ে পড়েন। হঠাৎ ঘুমানির শব্দে তার ঘুম ভেঙে যায়। তিনি দেখেন সজীব বিছানার কোনায় গিয়ে জোরে জোরে চিৎকার করছে। ঘুমাচ্ছে বললে বেশি ভালো হয়। সজীবের চোখ দুটো লাল টুকটুকে, কি ভয়ানক একটা হাসি দিয়ে নিজের শরীরের মাংস নিজেই ছিঁড়ে খাচ্ছিল সে। এটা দেখে সজীবের দাদি সজোরে চিৎকার দেয়, আর চিৎকার শুনে বাড়ির সবাই একত্রিত হয়ে সজীবের রুমে আসে। এসে দেখে সজীবের দাদি অজ্ঞান হয়ে বিছানায় পড়ে আছে, কিন্তু সজীব ঘরে নেই। সবাই লক্ষ্য করে ঘরের জানালা খোলা। এটা দেখে সজীবের বাবা ও চাচি বাইরে লাইট মারে এবং বেরিয়ে যায় সজীবকে খুঁজতে। তারা সবাই দেখে সজীব দৌড়ে যাচ্ছে খালের দিকে। সজীবের পেছনে সবাই দৌড়ে যাচ্ছে, কিন্তু সজীবকে কোনোভাবেই তারা ধরতে পারছে না, এবং ধরার আগেই সজীব পানিতে ঝাঁপ দেয়। সজীবের পিছু পিছু সজীবের বাবাও ঝাঁপ দেয়। ভয়ে আর কেউ নামেনি পানিতে। সজীবের বাবা পানিতে অনেক খোঁজাখুঁজি করেও সজীবকে পায় না। এলাকার সবাই তোলপাড় করে জড়ো হয়। সজীবের বাবা সারা রাত পানিতেই ছিল। যদিও আরো কয়েকজন পানিতে নেমে খোঁজাখুঁজি করে, তবুও পায়নি তাকে। ফজরের আজানের পরে সবাই লক্ষ্য করে সজীবের লাশ ভেসে উঠেছে। সজীবের বাবা তাড়াতাড়ি তাকে পানি থেকে তুলে এবং মৃত মানুষের জন্য যা যা করা হয় তাই করা হয়। দুপুরের মধ্যেই লাশ গোসল দিয়ে দাফন করানো হয়। এই ঘটনায় তার পরিবার পুরো ভেঙে পড়ে। ভেঙে পড়বেই বা না কেন? এত আদরের সন্তানের অকাল মৃত্যু মেনে নেওয়া যায় না। কোন বাবা মা মেনে নিতে চাইবে? এই বলে চাচি তার ঘটনা শেষ করেন। ঘটনাটি ভালো লাগলে পড়ে শোনাবেন। এই ঘটনা সিলেক্টেড হলে আমাদের কাছে আরো ঘটনা আছে, ইনশাআল্লাহ পাঠাবো। ভালো থাকবেন। এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনা শেষ করার জন্য, এবং আপনি ঘটনা পাঠিয়েছেন সেজন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমি আশা করবো যে যারা শুনছেন তারাও ঘটনা পাঠাবেন। আমাদের ইমেল অ্যাড্রেস russell.booth.com@gmail.com। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ ঘটনা পাঠিয়ে দিন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। হ্যালো লিসেনার্স, আমি এসএম মাসুক আপনাদের সাথে আজকে আরো একটা স্টোরি শেয়ার করব। কিন্তু শেয়ার করার আগে আমি আপনাদেরকে ধন্যবাদ দিচ্ছি একটা বিশেষ কারণে। সেই কারণটা হচ্ছে রাসেল ভাই রিসেন্টলি আমাকে জানাইলো, ভূত.com এর পাইলট এপিসোডের সময় আমি একটা স্টোরি শেয়ার করেছিলাম হোস্টেল নামের, যেটা হচ্ছে আমি এই রিসেন্টলি জানলাম যে হোস্টেল স্টোরিটা সেটা হচ্ছে এই ভূত.com এর এই পর্যন্ত হাইয়েস্ট প্লেড স্টোরি। সো আমার জন্য এটা খুবই এক্সাইটিং একটা বিষয়। অ্যান্ড বিকজ রাসেল ভাই জানে যে আমি ভূত এফএম এর ফ্যান ছিলাম সিন্স ডে ওয়ান, অ্যান্ড উই অ্যাজ এ ফ্যান এবং পরবর্তীতে স্টোরি শেয়ার করতে করতে আজকে হচ্ছে সেটা হাইয়েস্ট প্লেড স্টোরি হিসেবে আছে। সো এটার জন্য আমার জন্য এটা খুবই আনন্দের একটা বিষয়। সো থ্যাংকস লিসনার্স যারা এটাকে হাইয়েস্ট প্লেড বানাইছেন, আর একবার শুনেন। আর রাসেল ভাইকেও থ্যাংকস। রাসেল ভাই আমার খুবই কাছের একজন মানুষ, ফর সো মেনি রিজনস। আমি অনেক দিন ধরে তার শোর ফ্যান ছিলাম, এবং পরবর্তীতে আমরা ফিল্ম মেকিং এ মাস্টার্স করছি একসাথে, দেন একসাথে কাজ করা হচ্ছে। সো সব দিক মিলিয়ে থ্যাংক ইউ রাসেল ভাই। আশা করি আপনি সবসময় ভালো দলে থাকেন। সো এনিওয়েজ, স্টোরিটা শেয়ার করি এখন। এই যে স্টোরিটা, এটা আমার খুবই ক্লোজ একটা ফ্রেন্ডের কাছ থেকে শোনা। স্টোরিটা আনুমানিক 2008 to 10 এই টাইমটার মধ্যে, 2008 বা 10, মানে অলমোস্ট এক যুগ আগে। সো স্টোরির লোকেশনটা আমি বলছি না স্বাভাবিকভাবেই, বাট এটা হচ্ছে খুবই রিমোট একটা গ্রামে, কিছুটা পাহাড়ি এলাকা টাইপের একটা খুবই রিমোট গ্রাম। সেই গ্রামের ঘটনা। তো ঘটনার মূল যে জায়গাটা সেটা হচ্ছে গ্রামের সাইডে জঙ্গলের কাছাকাছি একটা জায়গা আছে, যেটার নাম হচ্ছে বিধবার চালা। এখন চালা মানে জিনিসটা, জায়গাটা এরকম মূল গ্রাম থেকে একটু সাইডে জঙ্গলের মধ্যে, এবং বেশ ঘন বনের মাঝখানে হচ্ছে একটা জায়গা, যেখানে একটা সাইড হচ্ছে পানি
পানির পরে হচ্ছে ওপেন, যেখান থেকে দূরে গ্রামটা দেখা যায়। আর আরেক সাইডে হচ্ছে এই হাফ সার্কেল শেপে একটা মাঠ, অর্থাৎ অর্ধবৃত্ত আকৃতিতে একটা মাঠ। মাঠের এক সাইডটা পানি আর অন্য সাইডটা আর কি, বাকি সাইড গুলো সবগুলো হচ্ছে ঘন জঙ্গল। সো ঘটনাটা যেদিন হয় সেদিন হচ্ছে একটা বিয়ের অনুষ্ঠান ছিল, যার কাছ থেকে শুনি আমার ফ্রেন্ড, সে বিয়ের অনুষ্ঠান শেষ হওয়ার পরে বেশ আর কি সব আনুষ্ঠানিকতা শেষ। সো গ্রামের যেটা হয় যে ইয়াং পোলাপান যারা থাকে তারা হচ্ছে ওই বিয়ে বাড়িতে ওখানে আনন্দ উৎসব বা গান বাজনা করতে থাকে। তো যথারীতি ওই দিন বেশ রাত হওয়ার পরে আমার ওই ফ্রেন্ড হঠাৎ করে ডিসাইড করলো যে এখানে না থেকে আমরা বিধবার চালাই যাই, যে ওখানে বসি কিছুক্ষণ আড্ডা দিই। তো হয়তো সবাই টায়ার্ড ছিল বা ডিফারেন্ট প্ল্যান্স ছিল, কার কেউ যেতেছে না। তো আমার ওই ফ্রেন্ড এবং ওর এক কাজিন, এক ছোট ভাই ডিসাইড করলো যে আর কেউ না গেলে আমরাই যাবো ওখানে, যে আড্ডা দিই বা তাস খেলি সামথিং। এবং ওই দিন জ্যোৎস্না রাত ছিল, পূর্ণিমা, ফুল মঞ্চ। তো ওরা যথারীতি ওখানে চলে গেল। এখন গভীর রাত প্লাস জ্যোৎস্না রাত প্লাস একদম রিমোট একটা গ্রাম, এটা শুনলে মনে হয় যে রাতের গ্রাম, তার মানে খুবই নিস্তব্ধ। বাট রাতের গ্রামে যারা থাকছে তারা জানে যে এটা মোটেই একদম সাইলেন্স নাই। রাতের গ্রাম মানে অদ্ভুত একটা মিউজিক, আমি নয়েজ বলবো না, ইটস লাইক এ মিউজিক, প্রচুর শব্দ থাকে। বাট একই সাথে একটা যেটা ব্যাপার থাকে যে জঙ্গলের মধ্যে ওখানে প্রচুর গাছপালা থাকে, নয়েজ পাস হওয়ার, সাউন্ড পাস হওয়ার খুবই সোর্স থাকে অনেক বেশি, এবং চারিদিকে পাতা পড়া, বেশ ছমছম একটা পরিবেশ। এবং এর ফলে কি হয় যে জঙ্গলের মধ্যে কেউ যদি হাঁটাহাঁটি করে, বেশ দূর থেকেও গ্রামে সেই সাউন্ডটা শুনতে পাওয়া যায়, এবং এত ক্লিয়ারলি স্পেসিফিক যে কেউ কোন দিক দিয়ে হাঁটতেছে, কোথায় থেকে কোথায় যাচ্ছে, মুভ করছে, বা তার মধ্যে এই মুভমেন্টের সাউন্ডটা খুব ক্লিয়ার বোঝা যায়। বাট এটা সাইলেন্স না, মানে রাতের পোকামাকড়, পাখি, রাত জায়গা প্রাণী, সবকিছু, বাতাস, সবকিছু মিলে অদ্ভুত একটা মিউজিক ক্রিয়েট হয়, খুবই চমৎকার। যারা গ্রামের রাত কাটানোর অভিজ্ঞতা আছে তারা খুব ভালো জানেন, গ্রামের যারা লিসনার্স। এনিওয়েজ, তো ওরা বেশ গভীর রাত ওইখানে বসে রয়েছে, আড্ডা দিচ্ছে। সামনে পুকুর, পেছনে অর্ধবৃত্ত আকৃতিতে হাফ সার্কেল আর কি জঙ্গল। তো হঠাৎ মাঝরাতের দিকে পূর্ণিমা, সবকিছু দেখা যাচ্ছে, খুবই সুইট সাউন্ডস। সাডেনলি সব সাউন্ড থেমে গেল, মানে সাইলেন্ট। সাডেনলি কোনো প্রকার সাউন্ড হচ্ছে না, বাতাস নেই, কিচ্ছু না, নাথিং। ইট ওয়াজ পিন ড্রপ সাইলেন্স। এরকম অবস্থায় এই ব্যাপারটা আমার ফ্রেন্ডরা নোটিস করলো যে সামথিং ইজ রং। কোনো সাউন্ড নেই, সবকিছু হঠাৎ করে থমথম হয়ে গেছে। এ সময় আমি বলছিলাম যে জঙ্গলের মধ্যে পাতা পড়া থাকে, সো কেউ মুভ করলে সেই সাউন্ডটা স্পষ্ট শোনা যায় অনেক দূর থেকে। ওরা শুনতে পারলো যে ওদের উল্টা দিকে জঙ্গলের ভেতর থেকে, দূর থেকে কে একজন হেঁটে হেঁটে এদিকে আসতেছে। সো এটা খুবই নর্মাল একটা বিষয় ওদের কাছে মনে হলো, যে হয়তো আমাদের ফ্রেন্ডরা যারা আছে তারা জয়েন, মানে ওরা এখানে আছে তো ফ্রেন্ডসরা জানে, সো তারা হয়তো জয়েন করার জন্য আসতেছে কেউ। তারা অপেক্ষা করতেছে যে ফ্রেন্ডটা কখন আসবে। পায়ের শব্দ ধীরে ধীরে জঙ্গলের মধ্যে আগে আসতেছে ওদের দিকে, একটু একটু করতে করতে একদম কাছাকাছি চলে আসছে। ওরা অপেক্ষায় আছে যে আমরা তাকায় থাকলেই আর কিছুক্ষণের মধ্যেই যে আছে সে জঙ্গল থেকে এই মাঠের মধ্যে পা দিবে। এবং খুব বেশ ছোট একটা জায়গা, না বেশ ছোট না, মানে মোটামুটি দেখা যাওয়ার মতো একটা জায়গা। জঙ্গল থেকে বেরে মাঠে পা দিলেই চাঁদের আলোতে তাকে স্পষ্ট দেখা যাবে। কিন্তু আর অবাক হয়ে খেয়াল করলো যে পদশব্দটা ওদের দিকে, যে পার্সনটা বা যাই হোক ওদের দিকে আসতেছিল, সে মাঠের ঠিক কিনারে জঙ্গলের ভেতরে গাছের ছায়া এসে দাঁড়ায় গেল। অর্থাৎ সে আর এক দুই স্টেপ আসলেই হচ্ছে সে মাঠে চলে আসবে, তাকে দেখা যাবে, কিন্তু সে সেটা করতেছে না, সে দাঁড়ায় রয়েছে। ওরা এবার একটু চিন্তা করতেছে যে এটা কি হইতে পারে, কি। কতক্ষণ, কয়েক সেকেন্ড পরে ফুটস্টেপটা, যেহেতু আমি বলতেছিলাম যে মাঠটা হচ্ছে হাফ সার্কেল শেপের, ওদের সরাসরি সামনে চলে আনা ইসা ডান দিকে হাঁটতে 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 ওদের একদম ডান কর্নারে, পানির কিনারে ওইখানে চলে গেল। ওরা ফুটস্টেপ ফলো করে শুনতেছে, বুঝতেছে যে
এই শব্দটা কই থেকে কই যেতেছে, বাট এখনো দেখতেছে না। সে যথারীতি সামনের মতো একদম কর্নারে এসে দাঁড়াইছে। আরেকটু আগালি পুকুরে কিনারে গেলে তাকে দেখা যাওয়ার কথা, কিন্তু সেটা করতেছে না। আবার ফুটস্টেপটা মুভ করা শুরু করলো, করতে 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 আবার ওদের একদম লেফট কর্নার পর্যন্ত আসলো। এইবার ওরা একটু ভয় পাইতেছে যে এটা কি, মানে ফার্স্ট ওদের থটটা ছিল যে হয়তো বন্ধুরা কেউ মজা করতেছে, এখন ওদের কাছে মনে হচ্ছে এটা কি ডাকাত বা এরকম কেউ কিছু হবে। বাট ওরা এই লজিকটা বের করতে পারতেছে না, বিকজ এই মুহূর্তে এরকম হওয়ার কথা না গ্রামের মধ্যে এই জায়গায়, এবং ওদের কাছে এরকম কোন ভ্যালুয়েবল জিনিসও নাই যার জন্য ডাকাত আসবে। এই ফুটস্টেপটা এরকম 2-3 বার ওদের ঘিরে, মানে হাফ সার্কেলে ঘুরতেছে ওদের চারপাশ দিয়ে, এবং ওদের পেছনে তখন পুকুরটা, পুকুরের পরে বিস্তীর্ণ ক্ষেত, দূরে গ্রাম, পেছনে কেউ নেই, চাঁদের আলোতে স্পষ্ট পুকুর এবং লম্বা পুকুর, এবং সামনে অর্ধ চন্দ্রাকৃতি বা হাফ সার্কেল শেপে হচ্ছে জঙ্গল। এই ফুটস্টেপটা এই হাফ সার্কেলের কর্নারে ঘুরতে 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 একসময় ওদের সামনে আইসা আবার দাঁড়াইছে। সামনে বলতে মাঠে আসেনি, ওদের ঠিক ফেস বরাবর জঙ্গলের ভেতরে দাঁড়াইছে, যে আর এক স্টেপ আসলেই দেখা যাবে। তো এইবার ওরা এই টেনশনে থাকতে না পেরে ওরা উঠে দাঁড়াইছে এবং একটু একটু করে হাঁটা শুরু করছে যে দেখি এটা কে। তো ফুটস্টেপটা ওদের সামনে ঠিক জঙ্গলের মধ্যে মুভ করতেছে, দাঁড়ায় নিয়ে একটু সাউন্ড দিয়ে যে আমি এখানে, অ্যাজ ইফ যে সে চ্যালেঞ্জ করতেছে যে আমি এখানেই আছি, জাস্ট মাঠ পার হয়ে জঙ্গলে ঢুকলেই আছি, চলে আসো আসো। এবং ওরাও ধীরে ধীরে আগে যেতেছে, ডাকতেছে কে কে, কোনো সাউন্ড নেই, জবাব নেই। হঠাৎ করে ওদের পেছন থেকে, অর্থাৎ পুকুর যেদিকে, ওদিক থেকে একটা ঢিল বা কিছু একটা উড়ে এসে অ্যাজ ইফ কেউ একটা পাথর বা ডাল কিছু একটা থ্রো করলো, যেটা ওদের দুজনের মাথার উপর দিয়ে ওদের ঠিক সামনে জঙ্গলে যেখানে লোকটা থাকার কথা ওইখানে যায় পড়লো। যেখানে 1 সেকেন্ড আগে ফুটস্টেপ ছিল ওইখানে একটা ভারী কিছু এসে পড়লো, এবং সেটা পড়লো ওদের পেছন থেকে, যেখানে মাঠ এবং একটা বিশাল পুকুর, পুকুরের পরে বিশাল ধান ক্ষেত বিস্তীর্ণ, যেখানে দূর দূরান্তে কেউ ছিল না, ঘুরে আসা সম্ভব না, বা অত দূর থেকে থ্রো করে মাঠের অপোজিটে জঙ্গল পর্যন্ত পাঠানো সম্ভব না সাডেনলি। এবং এই জিনিসটা হঠাৎ এত আচমকা হইলো বিকজ ওদের সামনে একটা কিছু ওরা টেনে ভয় ছিল, বাট এইভাবে পেছন থেকে কিছু একটা আসতেছে এটা ওরা আশাও করেনি। ওরা কিছুক্ষণের জন্য ফ্রিজ হয়ে গেল। ফ্রিজ হওয়ার পরে সাডেনলি ওরা রিয়েলাইজ করলো যে ঘটনাটা কি, এখানে কোনোভাবেই পসিবল না কেউ থাকা, এবং ওরা একা নাই, আশেপাশে কিছু একটা আসছে যেটা মানুষ না। বিকজ মানুষের পক্ষে এরকম একটা ভারী কিছু একটা এত দূর থেকে ঢেলে আনা পসিবল না। এটা রিয়েলাইজ হওয়ার সাথে সাথে ওরা দৌড়, আর এখান থেকে দৌড়ে জঙ্গলের ভেতর দিয়ে বেরিয়ে নিয়ে ঘুরে ওদের বাড়ির দিকে যাওয়া শুরু করলো। আমার ফ্রেন্ডের অ্যাকচুয়ালি ওই মোমেন্টে কি হয়েছে এটা খেয়ালও নাই, ও দৌড় দিছেও জানে যে বাড়িতে আসছে। ওর যে কাজিন ছিল সে বলছে যে যখন আসতেছে ওর কাছে মনে হয়েছে যে পেছনে কোনো একটা হাসির শব্দ শুনতে পেয়েছে বা এরকম কোনো সাউন্ড। এন্ড পরের দিন ওরা ওদের ফ্রেন্ডদের সাথে দেখা করে এবং ঘটনাটা শেয়ার করে, এবং তারা একদম ডিস্ট্রয়েড যে আমরা কেউ এই মজা করিনি। এবং এই ধরনের এটা যদি তার ফ্রেন্ডরা যে যোগ করতো সেক্ষেত্রে অবশ্যই 1-2 দিন পর এটা প্রকাশ করে দিত মজা নেওয়ার জন্য যে আরে তোদের ভয় দেখাইছি, ভয় পাইছিস। বাট টিল দিস ডে, আজকে 1 যুগ পার হয়ে গেছে, সে ফ্রেন্ডদের সাথে এখনো জিজ্ঞেস করে যে সত্যি করে বলতো তোরা কেউ ছিলি নাকি? তারা কেউ ছিল না। এটি কিভাবে হয়েছে, কে করছে, তার কোনো ব্যাখ্যা ওদের এখন পর্যন্ত নাই। বাট ওই জায়গাটাতে ওরা এরপরে ফ্রিকুয়েন্টলি অনেকবার আড্ডা দিছে, সবাই 3-4-5 মিলা রাত ভরে আড্ডা দিছে, এরকম কিছু হয়নি। আর সেদিন রাত্রে কেন হয়েছিল, কি হয়েছিল, কি ছিল, তার উদ্দেশ্য কি ছিল, ওদের ক্ষতি করা না ওদের ভয় দেখানো না ওখান থেকে সরাই দেওয়া, এর কোনো ব্যাখ্যা আজ অবধি ওরা কেউ পায়নি। এই ঘটনাটা অনেকদিন আগেই আমি জানতাম, আমি শুনছি, আমি রাসেল ভাইয়ের সাথে শেয়ার করছি, আপনাদের সাথে ভূত.com শেয়ার করার ইচ্ছে ছিল, সো আজকে করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে বা কেমন লাগবে জানান, আর যদি এটার কোনো ব্যাখ্যা আপনাদের কাছে থাকে সেটাও বলতে পারেন। সো এনিওয়েজ, থ্যাংক ইউ।
হোপফুলি আবার কোন একটা নতুন গল্প নিয়ে আপনাদের সাথে কথা হবে। থ্যাংকস রাসেল ভাই, থ্যাংকস লিসনার্স, বাই। চলুন আমরা যেভাবে লেখা আছে আমি সেভাবেই শুরু করছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। আমি নিলয়, সিরাজগঞ্জ থেকে। আমি একটা বেসরকারি হাসপাতালে কর্মরত আছি। কিছু গোপনীয়তার কারণে আমি ঘটনার স্থান উল্লেখ করতে পারছি না বলে দুঃখিত। আরেকটা কথা, বিশ্বাস করা বা না করাটা একান্তই আপনার নিজস্ব ব্যাপার। ঘটনার সময়কাল আমাদের মুক্তিযুদ্ধের আগে। ঘটনাটা ঘটে আমার দাদার সাথে। তখনকার সময় গ্রাম অঞ্চলে এত বিদ্যুৎ, ল্যাম্পপোস্ট, টর্চ, মোবাইল ছিল না। এখানে ছোট বাচ্চারাও ঘুমায় রাত 12টার দিকে, কিন্তু সে সময় সন্ধ্যা রাতেও রাস্তায় একটা মানুষ দেখা যেত না। রাত 8টা মানেই নিরিবিলি, চুপচাপ এক পরিবেশ। ঘটনার শুরু হয় আমার দাদার সাথেই। আমার দাদার একজন গরুর ব্যাপারী ছিলেন। আমাদের বাড়িতে মুদির দোকান ছিল। অনেকেই জানেন হয়তো, ইসলামিক মাহফিল অনেক বড় সড়ো পরিসরে আয়োজিত হয়। আগের সময়ও তেমন ছিল। আমার দাদা তার দোকানের কিছু মালামাল সহ সেই ইসলামিক মাহফিলে ছোট্ট একটা স্টল দেন। যেখানে ইসলামিক মাহফিল হচ্ছে সেটা আমাদের বাসা থেকে 2 গ্রাম পরের একটা মাদ্রাসা। বেচা কেনা শেষ করতে করতে রাত প্রায় 9টা বেজে যায়। তখন আমার দাদা চিন্তা করেন, অনেক রাত হয়ে গেল, এখন বাড়িতে ফিরতে হবে। আরেকটা জিনিস বলে রাখি, এই ঘটনা ঘটে আমার দাদুর বিয়ের কয়েক মাস আগে। যাই হোক, উনি তার দোকানের সব মালামাল গুছিয়ে একটা টেবিল উল্টা করে সেখানে সব জিনিস রেখে মাথায় নিয়ে হাঁটা শুরু করেন। তখন ছিল না পাকা রাস্তা, ছিল না ভ্যান গাড়ি। তখন উনি চিন্তা করেন, এই কাঁচা রাস্তা ঘুরে যেতে অনেক সময় লাগবে। এক কাজ করি, মাঠের ভেতর দিয়ে যাই, কেউ না কেউ যাওয়া আসা করবেই। এই ভেবে উনি মাঠের ভেতরে রাস্তা দিয়ে হাঁটা শুরু করেন। ওনার কাছে আলো বলতে শুধু একটা হ্যারিকেন। হ্যারিকেনের অল্প আলোতে উনি জমির আইল ধরে হেঁটে যাচ্ছেন। মাঝে মাঝে হালকা ঠান্ডা বাতাস এসে গায়ে লাগছে। কিছুক্ষণ হেঁটে যাওয়ার পর মৃধা বাড়ির তাল বাগান দেখতে পান দূরে। বলে রাখি, এই মৃধা বাড়ির তালের বাগান বলতে মাঠের মাঝে একটা পরিত্যক্ত বাগান টাইপের। সেখানে বেশ কিছু আম গাছ আর বড় বড় তাল গাছ আছে। এই জায়গা নিয়ে অনেক ঘটনা আছে, সেগুলো অন্যদিন লিখব। যাই হোক, জায়গাটা এমনিতে ভয়ের। আমার দাদা তখন যুবক মানুষ। ওনার কথা কিসের ভয়, যা হবে দেখা যাবে। আমি বাগানের ভেতর দিয়ে যাব, যেই ভাবা সেই কাজ। উনি সোজা রাস্তা ধরে হাঁটতে শুরু করেন। বাগানের ভিতরে ঢুকতেই একটা গরম বাতাস এসে তার গায়ে লাগে। এই ঠান্ডা পরিবেশে এমন গরম বাতাস এমন ভাবে তার গায়ে লাগে, তিনি একটু অবাক হন। বাগানের ভেতরে ছোট আঁকা বাঁকা রাস্তা, তাল গাছ, আম গাছের নিচ দিয়ে হাঁটতে থাকেন তিনি। প্রথমে তাল গাছটা পার হয়ে যেতেই ধপাস করে ওপর থেকে কিছু একটা পড়ার শব্দ পান। উনি ভাবেন অনেক সময় সাপ তাল গাছ থেকে নিচে পড়ে, না হলে বাদুড় হবে হয়তো। আর একটু সামনে যেতেই একটা সাদা টুপি পাঞ্জাবি পরা হুজুরকে আসতে দেখেন তিনি সেই বাগানের রাস্তা দিয়েই। হ্যারিকেনের আলোতে যতটুকু বোঝা যাচ্ছে, আমার দাদার মাথায় যেহেতু বোঝা, তাই উপরের দিকে তাকাতে পারছেন না। তিনি শুধু বুঝতে পারছেন লোকটির বুক অবধি তিনি দেখতে পাচ্ছেন। আমার দাদা ওনাকে বললেন, আসসালামু আলাইকুম হুজুর, আপনি কি ইসলামিক মাহফিলে যাচ্ছেন? আর একটু পরে আখেরি মোনাজাত হবে, তাড়াতাড়ি যান। হুজুরটি জবাবে বলেন, ওয়ালাইকুম আসসালাম, আমি কোথাও যাচ্ছি না, কিন্তু আপনি আপনার ভালো চাইলে দ্রুত এই জায়গা ত্যাগ করুন। আমার দাদা একটু ভ্যাবা জায়গা খেয়ে যান। ওনার কথা বুঝে উঠতে পারেন না। হুজুরটি বেশ খানিকটা দূর দিয়ে পাশ কাটিয়ে চলে যান। আমার দাদা ভাবতে থাকেন, কি হলো? উনি 7-5 ভাবতে ভাবতে এগোতে থাকেন। হঠাৎ একটা বাতাস ওনার হ্যারিকেনের আলো কিভাবে যেন নিভিয়ে দেয়। উনি অন্ধকারে এগোতে থাকেন। হঠাৎ তার পায়ের কাছে কিছু একটা ধাক্কা লাগে। উনি কিছু না বুঝে পা হ্যাঁচকা টান দিয়ে জিনিসটাকে দূরে সরিয়ে দেন। সাথে সাথে মনে হয় যেন সেই বাগানের আম গাছ, তাল গাছের ডালপালা ভেঙে চলে যাচ্ছে। প্রচন্ড ঝড় হচ্ছে, বাতাসের শব্দে চারিদিকে উন্মাতাল অবস্থা। কিন্তু আমার দাদার গায়ে একটু বাতাস লাগছে না। উনি দ্রুত পা চালাতে লাগলেন। বাগানের শেষের দিকে এগোতেই একটা গোল লাল আলো তার মাথার উপর দিক দিয়ে
উড়ে সেই রাস্তার শেষ বরাবর মাটিতে নামলো। আমার দাদা থেমে গেলেন, কি করবেন কিছু বুঝতে পারছিলেন না। এতক্ষণে তার ভয় লাগা শুরু হয়েছে। তোড় জোর করে তিনি দোয়া পড়তে শুরু করেন। চোখ বুজে উনি দোয়া পড়ছিলেন, হঠাৎ তিনি পিঠে একটা হাতের স্পর্শ টের পেলেন। কিছু বুঝে ওঠার আগে সজোরে একটা থাপ্পড় খেলেন। এবার ছিটকে পড়লেন বাগানের জমিতে। তার পায়ে প্রচন্ড ব্যথা। তাকিয়ে দেখেন সেই আলোটা বাগান থেকে হাওয়ায় ভেসে ভেসে তার দিকে আসছে। আমার দাদা সব ফেলে এক দৌড় দিলেন সামনের দিকে। সেই আলো কিছুক্ষণ তার মাথার ওপর দিয়ে যাওয়া আসা করলো। উনি কিচ্ছু না ভেবে মাঠ পার হয়ে একটা বাড়িতে গিয়ে জোরে চিৎকার করে অজ্ঞান হয়ে গেলেন। আমার দাদাকে ওই বাড়ির লোকেরা চিনতে পেরে পানির ছিটা দেন। জ্ঞান ফেরানোর পরে আমার দাদা শুধু একটু বলেন, ওই লাল আলো। ওনারা বুঝতে পারেন আমার দাদা ভয় পেয়েছেন। সেই রাতেই আমাদের বাড়িতে পৌঁছে দেন। তখন অনেক রাত হয়, কিছু জিজ্ঞেস করে না কেউ দাদাকে। পরের দিন সকালে আমার দাদা শুধু এইটুকু বলেন যে মৃধাবাড়ির বাগানে বড় লাল আলো। এরপর ওনার প্রচন্ড জ্বর আসে। উনি আবল তাবল বকতে থাকেন, মেরে ফেলো, আমার লাগবে না, তুমি না আমাকে যেতে দাও, আমি আসবো না, তুমি কি চাও। এমন নানা রকম কথা বলতে থাকেন। সারাদিন ওনার জ্বর থাকে, সারা রাত জ্বর থাকে। পরের দিন এক কবিরাজ ডাকা হয়। কবিরাজ এসে বলেন উনি ভয় পেয়েছেন, তাই এত জ্বর। পানি পড়া দিয়ে যান আর গুড় পড়া দিয়ে যান। বিশেষ দ্রষ্টব্য, গ্রামে পানি পড়া আর গুড় পড়া দিয়ে ভয় ছাড়ানো হয়। এটা এক্সপিরিয়েন্স আমি নিজেও করেছি। যাই হোক, 2-3 দিন পর একদম সুস্থ হয়ে যায়, শুধু পা মাঝখানো ব্যথাটা থেকে যায়। উনি ঠিক হওয়ার পর সবাইকে পুরো ঘটনা খুলে বলেন। আমার দাদার বাবা বলেন উনি পরের দিন সকালে সেই বাগানের ওখানে গিয়েছিলেন মালামালগুলো আনতে। গিয়ে দেখেন সবকিছু একদম সাজানো গোছানো অবস্থাতেই আছে। আমার দাদা ওনাকে বলেন ধাক্কা লেগে তিনি মাটিতে ফেলে দিয়েছিলেন সবকিছু, কোনোভাবেই গুছিয়ে থাকার কথা না। যাই হোক, উনি সুস্থ আছেন সেটা ভেবেই সবাই কথা ভুলে যায়। না, এখানেই শেষ নয়, ঘটনার শুরু এখানে। বলতে গেলে সবকিছুর শিরোনাম এখান থেকে। আমার দাদা প্রায় সবকিছুই ভুলে গিয়েছিল। এভাবে কেটে গেছে 3-4 মাস। আমার দাদা নতুন বিয়ে করে আমার দাদিকে ঘরে নিয়ে আসেন। এখনকার সময় নতুন বউকে দিয়ে কোনো কাজই করতে দেয়া হয় না, কিন্তু সেই সময় এমন ছিল না মোটেও। আমার দাদার বিয়ের 4 দিনের দিন সন্ধ্যায় একটু পরে প্রচন্ড রকমের মেঘ করায় আমার দাদির শাশুড়ি আমার দাদিকে বলেন নদীর পাড়ে থেকে রান্নার শুকনা লাকড়ি তুলে নিয়ে আসতে। আমার দাদি তার শাশুড়ির কথা মতো নদীর নিচে সেই পাড় থেকে লাকড়ি নিয়ে আসতে যান। প্রথম এক ঝাঁক লাকড়ি রেখে আবার যখন আনতে যান, উনি দেখেন ওনার মাথার উপর দিয়ে লাল বড় একটা আগুনের গোলার মতো কিছু নদীর এপার থেকে ওই পারে শিমুল গাছে গিয়ে পড়ল। উনি একটু ভয় পেলেও লাকড়ি নিতে গেলেন। দ্বিতীয়বার এনে তৃতীয়বার যখন আবার গেলেন, উনি ঝাঁকায় লাকড়ি তুলছেন, এমন সময় সেই আলো সোজা এসে তার 10 হাত দূরে থামে। আমার দাদি ভয় পেয়ে সব ফেলে দৌড়ে চলে যায়। আমার দাদা বাড়ি এসে এই ঘটনা শুনে রাগারাগি করেন, কেন নতুন বউকে সন্ধ্যার পরে বাইরে যেতে দেয়া হয়েছে। এরপর আমার দাদা তার গরুর ব্যবসায় লস খান। 2টা গরু কোনো কারণ ছাড়াই মারা যায়। বলতে গেলে একরকম আমার দাদা আর্থিকভাবে ভেঙে পড়েন। সেদিন রাতে আমার দাদা ঘুমের মধ্যে স্বপ্ন দেখল কেউ একজন মানুষের মতো, তার চারপাশে অনেক আলো, তার মুখটা ঠিক বোঝা যাচ্ছে না। তিনি আমার দাদাকে বলছেন, তোর বাসার নদীর পাশের তেঁতুল গাছটার নিচে অনেক সোনাদানা আছে। তুই যদি এগুলো পেতে চাস তাহলে অমাবস্যার রাতে তোকে এক কাপড়ে এসে তুলে নিতে হবে। এরপরে তোকে একটা ছাগল এখানে দিয়ে যেতে হবে। সে স্বপ্নের মাঝে আরেকজন এসে সেই আলোকে দূরে সরিয়ে আমার দাদাকে বারণ করছে, ভুলেও এই কাজ করতে যাবেন না, তাহলে জীবন হারাতে হবে। এটা একটা মায়া জাল, এই ফাঁদে পা দিবেন না। এরপর আমার দাদাকে কে যেন ধাক্কা দেয়। উনি অন্ধকারের মধ্যে পড়ে যান। সাথে সাথে চিৎকার দিয়ে ওনার ঘুম ভাঙে। উনি আমার দাদিকে কিছু বলে না। এই পুরো ঘটনাটাই উনি গোপন রাখেন।
পরের দিন একই স্বপ্ন উনি আবার দেখেন। এভাবে প্রায় রাতে এই স্বপ্ন দেখতে থাকেন। এক প্রকার বলতে গেলে হিপনোটাইজ হয়ে যান তিনি। দেখতে দেখতে অমাবস্যার রাত চলে আসে। সবাই ঘুমানোর পর আমার দাদা হাতে একটা গামছা আর লাঠি নিয়ে নদীর পাড়ে তেঁতুল গাছের নিচে যান। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর উনি কিছুই দেখতে পায় না। যখন উনি ঘুরে বাসার দিকে আসবেন, তখন কাঁচা টাকা থলেতে রেখে ঝাঁকুনি দিলে যেমন শব্দ হয় তেমন শব্দ শুনতে পান। পেছনে ফিরে দেখেন একটা টাকার থলে, কিন্তু সেটা হাওয়ায় ভেসে আছে, আর সেখান থেকেই কাঁচা টাকার শব্দ আসছে। আমার দাদা লাঠি দিয়ে সেই থলেতে একটা বাড়ি দেন। কালো ধোঁয়া সেই থলে থেকে বের হয়ে চারিদিকে ভরে যায়। একটা মোটা কণ্ঠে বলতে থাকে, মূর্খ, আমাকে আঘাত করলি। তোকে আমি ধনী বানাতে চেয়েছিলাম, আর তুই আমাকে আঘাত করলি। এর ফল তুই পাবি। আমার দাদা পেছন ফিরে দৌড় দিতেই তার পায়ে কিছু একটা আটকে যায়। তিনি নড়তে পারেন না। আমার দাদা চিৎকার করতে গিয়েও গলা দিয়ে কোনো আওয়াজ বের হয় না। আমার দাদা চোখ বন্ধ করে দোয়া পড়তে থাকেন। কিছুক্ষণ পর আমার দাদির ডাক শুনতে পান। আমার দাদি নদীর দিকে আসছেন ডাকতে ডাকতে। আমার দাদা লক্ষ্য করেন তার পা ছিঁড়ে গেছে। তিনি হাঁটতে পারছেন, আবার কথাও বলতে পারছেন। আমার দাদিকে সাথে নিয়ে তিনি ঘরে যান। তারপর সব খুলে বলেন। আমার দাদি তখন বলেন উনি ঘুমিয়েছিলেন, কিন্তু চৌকিটাকে যেন জোরে জোরে নাড়াচ্ছিল। মনে হচ্ছিল জোরে ভূমিকম্প হচ্ছে। আমার দাদির ঘুম ভেঙে যায়, আর উঠে দেখে আমার দাদা বিছানায় নেই। সেই জন্য তিনি খুঁজতে বের হয়েছিলেন। সেদিন রাতে আমার দাদার আবার সেই আগের মতো জ্বর ওঠে। এবারের ঘটনা সবাইকে বলার পর ভালো একটা হুজুর নিয়ে আসা হয়। উনি বেশ কিছুক্ষণ জিনকে হাজির করার চেষ্টা করলো, কিন্তু কিছুতেই বশে আনতে পারল না। তারপর হুজুর মিনিট 10 মতো বুঝে বুঝে একটা তেলাওয়াত করে চোখ বুঝে থাকলেন। তারপর উনি চোখ বুঝে বলতে শুরু করলেন, এই জিনটা অনেক তেরা স্বভাবের। আমি কোনোভাবেই তাকে কাবু করে বশে আনতে পারছি না, কিন্তু কি হয়েছে আমি সবটাই খোঁজ নিয়েছি। আপনার ছেলের কপাল অনেক ভালো যে একটা ভালো জিন তাকে সাহায্য করছে, নইলে সেই বৃথার বাগানেই আপনার ছেলে লাশ হয়ে ফিরত। সেদিন আপনার ছেলে মৃধার বাগানে একটা জিনকে লাথি মারে। তার জন্য তারা রেগে সেদিন আপনার ছেলেকে মেরে ফেলতো, কিন্তু ভালো জিনটা আপনার ছেলেকে বাগান থেকে বের করে নিয়ে আসে। কিন্তু সেই জিনগুলো যখন দেখে আপনার ছেলের আর্থিক অবস্থা খারাপ হয়ে গেছে, তখন আবার স্বপ্নে টাকার লোভ দেখায়। কিন্তু সেখানেও ভালো জিন আপনার ছেলেকে বাঁচাতে আসে। আপনার ছেলে তাদের ফাঁদে পা দিয়ে অমাবস্যার রাতে তেঁতুল গাছতলায় যায়। তাকে টাকার থলেও দেখানো হয়। যদি সে সেই থলে হাত দিয়ে ধরতো, সাথে সাথে জিনেরা তাকে মেরে ফেলতো। কিন্তু লাঠি মারায় তাদের প্ল্যান ভেস্তে যায়। তখন আপনার ছেলেকে আটকে রাখে সেই ভালো জিনটা, আর আপনার বৌমাকে জাগিয়ে দেয়। আপনার বৌমা যদি সেদিকে না যেত, তাহলে আপনার থেকে হাত পা অথবা চোখ সেই জিন নষ্ট করে দিত। এখন এই জিনকে এখান থেকে সরানোর উপায় আমার জানা নেই, তবে তাকে ভেট দিলে সে ঠান্ডা হয়ে যাবে। আমার দাদার বাবা জিজ্ঞেস করেন, ভেট দিতে হবে? হুজুর বলেন, একটা খাসি আর একটা ধাড়ি ছাগল আর 1 মণ চাউল এই তেঁতুল গাছের নিচে জবাই করে দিয়ে এখানেই রান্না করে 1 পাতিল এখানে রেখে বাকিগুলো গ্রামের মানুষের মাঝে বিতরণ করতে হবে। কিন্তু একটা নির্দিষ্ট দিনেই সেটা করতে হবে। আবার অমাবস্যার রাত পর্যন্ত অপেক্ষা করতে হবে। ততদিনে আমি তাবিজ দিচ্ছি আপনার ছেলে আর আপনার ছেলের বউকে। এই তাবিজ কখনোই খোলা যাবে না। এই বলে হুজুর তাবিজ দিয়ে যান। পরের অমাবস্যার দিন বিকেল বেলা হুজুরের কথা মতো হুজুরকে সেখানে উপস্থিত রেখে সব কাজ শেষ করা হয়। এরপর থেকে এমন ঘটনা দাদার সাথে আর ঘটেনি। কিন্তু ঘটনা এখানেই শেষ নয়। আমার বাড়ি নদীর তীরে হওয়ায় সেই তেঁতুল গাছকে নিয়ে এরপরেও অনেক ঘটনা ঘটেছে আমাদের সাথে, আবার যারা নদীতে মাছ ধরতে গেছে তাদের সাথে। সেগুলো অন্য কোনো দিন লিখব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। আশা করছি তার এই ঘটনা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের জানাবেন। যদি ভালো না লাগে তাও আমাদের জানাবেন। আমরা আছি আপনাদের কাছ থেকে শোনার অপেক্ষায়। আমাদের ইমেইল অ্যাড্রেস হচ্ছে rasul.bhoot.com@gmail.com। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠাতে পারেন বা লিখেও পাঠাতে পারেন ঘটনা।
আমরা জানি যে পৃথিবীতে বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘটনা ঘটেই চলেছে। আপনার সাথে যদি ঘটনা ঘটে নাও থাকে, আপনার চারপাশের মানুষের সাথেই ঘটছে ভয়ঙ্কর ঘটনা। যে কোনো প্রশ্নের জন্য আমাদের মডারেটরদের সাহায্য নিন। আমাদের ফেসবুক পেজ হচ্ছে www.facebook.com/russell.স্বাধীন। আমাদের ইউটিউব চ্যানেল যে ভূত.com ইউটিউব চ্যানেল রয়েছে, সেটি ভেরিফাইড। সেখানে আমাদের সাথে থাকুন, সংযুক্ত হন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আশা করছি সামনের দিনগুলোতে আমরা একসাথে আরো এগিয়ে যাব। শুভেচ্ছা সবাইকে, আমি রহমান ফ্রম টরন্টো, কানাডা। আজকে আপনাদেরকে আমি যে ঘটনা শেয়ার করতে যাচ্ছি, এটা সাউথ আফ্রিকার টাউন জোহানেসবার্গের কাছাকাছি একটা শহরে। সাউথ আফ্রিকাতে আমরা তখন একটা সেমিনারের উদ্দেশ্যে আমরা গ্রুপ অফ পিপল আমাদেরকে ওখানে যেতে হয়েছিল, জোহানেসবার্গ সিটিতে। এটা একটা এভিয়েশনের ক্যারিকুলাম ছিল। ওই ট্যুরটাতে আমাদের মধ্যে অনেক জাতিগত, অনেক ন্যাশনালিটি আমরা একসাথে হয়েছিলাম পৃথিবীর বিভিন্ন দেশ থেকে। আমরা ওখানে যখন পৌঁছলাম, এর মধ্যে আমাদের বিভিন্ন গ্রুপে ভাগ করা হয়েছিল, আমাদেরকে আমাদের কারিকুলাম দিয়ে দেওয়া হয়েছিল। আমরা যখন হোটেলে এসে রুম খুললাম, একটু পরেই আমাদেরকে একটা প্যাকেটে করে সমস্ত আমাদের আইটিনারিটা ওরা দিয়ে দিল। আমার প্ল্যান ছিল, আমার যেমন করে হোক এখানকার মিউজিয়ামে আমাকে যেতেই হবে, অ্যাপার্টেড মিউজিয়াম। এটা 1948 থেকে 1990 পর্যন্ত ওদের ভেতরে যে জাতিগত বৈষম্য ছিল, এর সমস্ত কিছু এই মিউজিয়ামের মধ্যে রাখা। আমাকে রেবেকা বলে একটা মেয়ে, তার সঠিক নাম আমি বলতে পারছি না সঙ্গত কারণে, এবং রেবেকাও সে সাউথ আফ্রিকার মেয়ে। ওর সাথে আমার বেশ দু একটা কথাবার্তা হচ্ছিল, নতুন পরিচয়। তারপরও সে আমাকে বলল যে আমি এখানেই মোটামুটি আমার জীবনের অনেক কটা বছর কেটেছে, আমার পড়াশোনা হয়েছে। আমি যখন কলেজে আসি, হাই স্কুলে আসি, আমি তখন এখানেই বড় হই। তো আমার তো বেশ ভালো লাগলো। তো আমাকে রেবেকা একটা প্রস্তাব দিয়েছিল, বলল যে কাল সকালে, কালকে সারাটা দিন যেহেতু আমাদের অফ আছে, তারপর দিন থেকে আমাদের যে সেমিনার শুরু হবে, কালকে আমার এখানে আমার ব্যাংকের অ্যাকাউন্টে কিছু কাজ আছে, তুমি যদি আমাকে একটু কোম্পানি দাও তাহলে আমি কাজটা সেরে আসতে পারবো। একটা জিনিস বলে রাখা ভালো, এই সাউথ আফ্রিকার জোহানেসবার্গ সিটিতে বিভিন্ন জায়গা আছে, এখানকার পুলিশিং, মিউনিসিপ্যালিটি কর্পোরেশন, এরা যেখানে ওরা নিজেরা এখানে এরিয়া করে রেখেছে যেখানে ক্রাইম রেট হয়তো অনেক বেশি। ওরা বড় বড় ব্যানার দিয়ে, বিলবোর্ড দিয়ে ওরা ওখানে লিখে দেয়, দূর থেকে দেখা যায় যে ক্রাইম এরিয়া। একা যাওয়াটা ঠিক তেমন সমীচীন নয় আর কি। তার উপরে আমি রেবেকার কথা ভাবলাম যে হয়তো সে কারণেই আমাকে বলেছে তার সাথে একটু যাওয়ার জন্য ব্যাংকে। আমি রাজি হয়ে গেলাম, কিন্তু তার বদলে আমি ওকে বললাম, তোমাকে কিন্তু আমাকে অ্যাপার্টেড মিউজিয়ামে নিয়ে যেতে হবে, কারণ লোকালের সাথে থাকা আমার আর গাইডের কোনো দরকার হবে না, তুমি আমাকে এক্সপ্লেন করতে পারবে। ও আমাকে বললো নো প্রবলেম, আমি কাজটা সেরেই আমরা ওখান থেকে চলে যেতে পারবো। সকালবেলা উঠলাম, যথারীতি আমরা ওখানে চলে গেলাম ব্যাংকে। আমরা একটা উবার ডেকে ওখানে ব্যাংকে গেলাম। আসলে বেশ এরিয়াতে দেখলাম বড় বড় করে লেখা আছে যেগুলো ক্রাইম এরিয়া। আমরা ব্যাংকে, ও যখন ব্যাংকে ঢুকলো, আমি বাইরে দাঁড়িয়ে একটা দোকানের মধ্যে দেখলাম এখানে একটা জিনিস, আরেকটা জিনিস বলে রাখি, এখানে বহু বছর আগে ইন্ডিয়ানস এরা এখানে এসছিল এবং এরা এখানে বিজনেস করে, এরা এখানে থাকে বহু বছর ধরে। পাশে একটা ইন্ডিয়ান দোকান সেরকম, ওখানে ঢুকলাম, দেখি ওখানে আবায়া, নেকাব, তারপরে টুপি, তসবি, এগুলো সব বিক্রি করছে। দেখতে বেশ ভালো লাগলো, কত হাজার মাইল দূরে দেশ থেকে এইখানে সব বিজনেস। এটা একটা আলাদা রকমের একটা ফিলিং। এটা, এই ফিলিংটা বিভিন্ন পৃথিবীর বিভিন্ন জায়গায় গেলে যারা যায় তাদের মধ্যে তারা বুঝতে পারবে আমি আসলে কি মিন করছি। ও তাড়াতাড়ি ব্যাংকের কাজ সারলো, এসে আমাকে বললো যে চলো ফিরে যাই, তার আগে তুমি এক কাজ করি, এখানকার তো অনেক ফেমাস, এখানকার বিফ, সাউথ আফ্রিকান বিফ তো অনেক ফেমাস। এখানে একটা রেস্টুরেন্ট থেকে আমরা বিফের কিছু কাবাব পিক আপ করি, চিকেন টিক্কা নিয়ে নিই, আমরা আমাদের লাউঞ্জে গিয়ে হোটেলে আমরা ওখানে খেয়ে নিয়ে তারপর আমরা অ্যাপার্টেড মিউজিয়ামে আমরা যেতে পারবো। যাই বলা তাই কাজ, আমরা খাবার পিক আপ করে নিলাম, খাবার নিয়ে আমরা হোটেলে আসলাম। আমরা যেহেতু একটা বিগ গ্রুপ, হোটেল আমাদেরকে বেশ খাতির যত্ন করার জন্য পুরো লাঞ্চটা আমাদেরকে দিয়ে দিয়েছে। ওখানে বসে আমরা খাওয়া দাওয়া করলাম, চট করে আমি রুমে চলে গেলাম, সেও গেল। ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে আসলাম, বেরিয়ে এসে একেবারে সরাসরি অ্যাপার্টেড মিউজিয়ামে। এটা আসলে না দেখলে ঠিক আমি
ওখানে না গেলে কেউ বিশ্বাস করতে পারবে না যে মানুষের জাতিগত যে বিভেদ, মানুষের ভেতরে যে স্কিনের যে ডিফারেন্স, এখানে ওরা সবকিছু রাখা। এখানে নেলসন ম্যান্ডেলা, পৃথিবীর বিশ্ববিখ্যাত লিডার নেলসন ম্যান্ডেলার তার সমস্ত জীবনের সবকিছু এখানে ওরা রেখেছে। ঢোকার মুখেই দেখলাম চেয়ার, ওখানে চেয়ার ঠিক না, এটা একটা বেঞ্চের মতো ওখানে রাখা। ওখানে বড় করে লেখা আছে কোন বর্ণের মানুষ এখানে বসতে পারবে, ভিন্ন বর্ণের মানুষ এখানে বসতে পারবে না। আসলে এই বেঞ্চগুলো কিন্তু মিউজিয়ামের এই অংশ, ওরা বাইরে রেখেছে জাস্ট একটা এফেক্ট দেওয়ার জন্য। ঢোকার মুখে গেটের ক্ষেত্রেও আমি তাই দেখলাম, গেটেও দেখলাম আলাদা লাইন করা আছে একটা বিশেষ বর্ণ মানুষ ঢোকার জন্য, আর বাকি বর্ণের মানুষগুলো ওই গেট দিয়ে ঢুকতে পারবে। ভেতরে ঢুকে তো আরো অবাক হয়ে গেলাম, অনেকগুলো ফাঁসির দড়ি দেখলাম ঝুলিয়ে রাখা, তার মধ্যে আইসোলেশন ছোট ছোট খুপড়িঘর যেখানে ভেতরে রেখে দেওয়া হতো, এত ছোট যে কোনো রকমে কিভাবে থাকতো এখানে আমি বর্ণনা দিতে পারবো না। আরো অনেক কিছুই আছে, আমরা ওগুলো দেখে আমরা চলে আসলাম। আসতে আসতেও আমাকে বললো, তুমি তো আমাকে অনেক ফেভার করলে, তুমি আমাকে আরেকটু ফেভার করো। আমার হঠাৎ মনে পড়লো, আসলে আমার দাদু তো এখানে থাকে কাছে, প্রিটোরিয়াতে আমার দাদু থাকে। আমাদের যেতে বেশিক্ষণ লাগবে না, আমরা ট্রেনে করে যদি যাই তাহলে আমাদের হাফ অ্যান আওয়ার মধ্যে আমরা পৌঁছে যাবো। আমার কিছু জিনিস আছে, আমি ওগুলা পিক আপ করতে চাই। আর তাছাড়া আমি জোহানেসবার্গে এসেছি প্রায় আমার 6 মাস পার হয়ে গেল। আমি কিছু জিনিস পিক আপ করবো, তারপর আমরা চলে আসবো, তারপর রাত্রে এসে আমরা ঘুমিয়ে পরদিন আমরা সকালে সেমিনারে যাব। আমিও এই প্রস্তাবটা প্রত্যাখ্যান করতে পারলাম না, কারণ আমি এর আগে প্রিটোরিয়া নিয়ে অনেক পড়েছি। আর তাছাড়া এরকম নতুন জায়গা দেখতে কার না ইচ্ছে করে। যা বলা তাই কাজ, আমরা ওখান থেকে সরাসরি স্যান্টন বলে যে জায়গা, ম্যান্ডেলা স্কোয়ার, তার পাশে আমরা যে ট্রেন স্টেশন, ওখান থেকে টিকিট কেটে আমরা ট্রেনে উঠে গেলাম। যেতে যেতে ওর সাথে কথা হচ্ছিল এবং আমি ও আমার সম্পর্কে জিজ্ঞেস করলো, আমি ওর সম্পর্কে জিজ্ঞেস করলাম। ওর স্টোরিটা অনেক টাচি। ওর যখন 2 বছর বয়স, ওর বাবা মার মধ্যে ডিভোর্স হয়ে যায়। ওর মা আসলে অ্যাঙ্গোলার মহিলা। ওর মা তখন ওকে নিয়ে ওর নানির বাড়ি অ্যাঙ্গোলাতে চলে যায়, কিন্তু বছর 2 পরে আরো ওর মা আবারও বিয়ে করে। এখন এই বেচারি তখন সে একা হয়ে গিয়েছিল। ওর নানির কাছে ও 8 বছর বয়স পর্যন্ত ছিল। 8 বছরের পরে ওর দাদু, যেখানে আমরা এখন যাচ্ছি, ওর দাদু ওকে নিয়ে আসে। ওর দাদুর কাছে ও বড় হয়, ওখানে থেকে তার হাই স্কুল কলেজ সবকিছু সে ওখান থেকে করে। আমরা স্টেশনে এসে পৌঁছালাম, দেখলাম সেই মুভিতে দেখা সেই শর্টস পরা, খাকি রঙের হ্যাট পরা, শার্ট পরা, সাফারি ড্রেসের মতো। তো ওর দাদু এসে হাজির হলো, বেশ সুঠাম, বেশ শক্ত সামর্থ্য মানুষ। তা আমার সাথে পরিচয় করিয়ে দিল। 15 মিনিটের মধ্যে আমি ওর দাদুর বাসায় পৌঁছলাম। বিশাল বাড়ি, ব্যাকইয়ার্ডটা দেখার মতো। আর রুমে ঢুকতেই, এটা একটা র্যাঞ্চ হাউসের মতো, রুমে ঢুকতেই সে পুরনো সমস্ত আসবাবপত্র। আরেকটা জিনিস আমাকে অভিভূত করলো, ওখানে না হলো অন্তত 10,000 বই রাখা আছে, পার্সোনাল লাইব্রেরি। আমি তো তাকিয়ে থাকলাম শুধু বইয়ের দিকে। ওর দাদু বলল যে এখানে যতগুলো বই দেখছো, এর প্রত্যেকটা বই আমার পড়া, এটা আমার সারা জীবনের সঞ্চয়, এগুলো ছেড়ে আমি কোথাও যেতে পারবো না। তো ওনার জ্ঞান সম্পর্কে আমার আর কোনো ডাউট থাকলো না, বোঝা গেল যে উনি বেশ জ্ঞানী মানুষ। তো এর মধ্যে রেবেকা চলে গেল তার রুমে, সে টুকটাক জিনিস দেখার জন্য। আমাকে আবার ডাক দিল, বলে এসে আমার রুমটা তুমি দেখে যাও, আমার স্কুল জীবনের, আমার কলেজ জীবনের কিভাবে কেটেছে এখানে। তো আমি একটু অস্বস্তি লাগছিল, তারপর আমি একটু গেলাম, গিয়ে দেখি আসলে খুব সুন্দর করে সাজানো ওর রুমগুলো, সেই ওভাবেই রাখা। ওর দাদি নেই, দাদি মারা গেছে অনেক বছর আগে। ওর দাদুর সাথে থাকে একজন গভর্নেন্স থাকে আর একটা হেল্পার থাকে। তো তারা, আমি নিচে নেমে আসার সাথে দেখলাম ওরা বেশ কিছু জিনিস, খাবার দাবার ওখানে দিয়ে গেল। আর আমাকে জিজ্ঞেস করলো কোনো রকমের ড্রিঙ্কস নিবে কিনা। তো আমি না বললাম, আমি বললাম যে ফর মি টি ইজ ফাইন, নো প্রবলেম। তো আমি ওটা নিলাম। এর ভিতরে দেখলাম ওই গাড়ির শব্দ পাওয়া গেল বাইরে। ওর দাদু বললো যে আমার কিছু বন্ধু বান্ধব আসার কথা, আমি তাদেরকে চট করে নিয়ে আসি। দেখি 4 জন ভদ্রলোক ঢুকলো, আফ্রিকান। ওরা সরাসরি পেছনের ব্যাকিয়ে চলে গেল। এখন আমাকে ওরা ওখানে বসে আলাপ করছে, কি বলছে আমি কিছু বুঝতে পারছি না। ওরাই কথাবার্তা বলছে কিছু, ওখানে বসে কিছু ড্রিঙ্কস ওরা ওখানে করছে। তো আমাকে রেবেকা বলল, চলো আমার দাদুকে বলে আমরা বেরিয়ে যাই, কারণ আমাদেরও তো আর সময় নেই। আমরা যখন ব্যাকইয়ার্ডে গেলাম, ওর দাদু বললো, আরে এসো বসো, একটু পরিচয় করিয়ে দিই। আমার সাথে পরিচয় করিয়ে দিল। প্রত্যেকটা যে 4 জন লোক ওখানে বাইরের থেকে এসেছিল, আমার দিকে অদ্ভুত এক দৃষ্টিতে তাকিয়েছিল। ওদের চোখগুলো যে আমি কেমন,
আমি ঠিক বুঝতে পারবো না। আমিও তাকিয়েছিলাম। আমাকে তো ওর দাদু বললো যে তোমাকে একটা জিনিস দেখাই। দেখি ওখানে কাঠের অনেক কিছু জিনিস রাখা। একটা জিনিস দেখালো, একটা মানুষের মুখের মতো মুখ, যেরকম কঙ্কালের মুখ হয়, আবার একটা ত্রিশূল এবং কিছু স্টারের কম্বিনেশন কাঠের খোদাই করে। বলে এটা অনেক পুরনো একটা জিনিস, তোমাকে একটা ম্যাজিক দেখাই, চলো। ওখানে একটা চেয়ার ছিল, ওই চেয়ারের একটু ঝুঁকানো চেয়ার, ওখানের মধ্যে আমাকে বসালো। বসিয়ে ওই কাঠটা বললো যে তুমি কাঠের দিকে তাকাও। আমি কাঠের দিকে তাকালাম। তাকানোর সাথে সাথে আমার সবকিছু মনে হচ্ছিল কেমন একটা ড্রিমি। হঠাৎ দেখলাম ওই 4 ভদ্রলোক আমার চারদিকে দাঁড়ানো। তারপর দেখলাম রেবেকাকে, ও একটা ব্ল্যাক হুডি পরা, টকটকে লাল লিপস্টিক দেওয়া, আমার দিকে ঝুঁকে আসছে। কিন্তু আমি কোনো নড়তে পারছি না, আমি কিছু বলতেও পারছি না। আমি তাকাচ্ছি সেই কাঠের ওটার দিকে, ওর দাদু ধরে আছে। রেবেকা আমার টি শার্টটা দেখি টেনে খুলে ওর হাতে একটা নিডেলের মতো দেখলাম। আমার চেস্টের ঠিক সেন্টারে দেখি একটা ক্রসের মতো দাগ দিল। আমি কোনো ব্যথা পেলাম না। তারপর আমার স্টমাকের, আমার নাভির দুদিকে দেখি 2টো ক্রস দাগ দিল। আশ্চর্য, আমি কোনো ব্যথা পাচ্ছি না। নিডেল দিয়ে আমাকে খোঁচাখুচি করছে, আমি নড়তেও পারছি না, মুভও করতে পারছি না। তাকিয়ে দেখি ওই 4 জনে মিলে কি সব বলছে, বিড়বিড় করছে। এরপরে আমার আর কোনো কিছু মনে নেই। আমি যখন চোখ খুললাম, তাকিয়ে দেখি আমি তখন ওই চেয়ারের ভেতরে, ওই চেয়ারের মধ্যেই আমি ওখানে শুয়ে আছি, ওখানে কেউ নেই, অন্ধকার। আমি তাড়াহুড়ো করে উঠলাম। উঠে যখন স্লাইডিং একটা ডোর ছিল ব্যাকইয়ার্ড দিয়ে, ওখানে ঢুকে দেখলাম ওর দাদু, রেবেকা আর ওর দাদু মিলে গল্প করছে। আমার দিকে তাকিয়ে বললো, তুমি তো ঘুমিয়ে গিয়েছিলে, আচ্ছা তোমাকে ডিস্টার্ব করিনি, চলো আমরা বেরিয়ে পড়ি। আমি কিছুই বুঝতে পারছি না। আমিও তাড়াহুড়া করে ওর সাথে বেরিয়ে স্টেশনে আসলাম, ট্রেনে আসলাম। ট্রেনে করে যখন ব্যাক করছিলাম, আমি ওকে জিজ্ঞেস করলাম, আসলে আমাকে তো ডাকলেই পারতে, আমি ঘুমিয়ে গেছিলাম। বলে হ্যাঁ তুমি ঘুমিয়ে গেছো। আমি সেই বাকি লোকগুলা কোথায়? বলে কোন লোক? ওই যে 4 জন আসলো। বলে ওরা তো চলে গেছে অনেক আগে। কিন্তু আমি ওর তাকিয়ে দেখলাম ওর ফেসের ভেতরে, ওর ঠোঁটের পাশে সেই যে লাল টকটকে রং মুছে ফেলার যে হালকা দাগ, সেটা তখন ওখানে রয়ে গেছে। আমি কিছুই বুঝতে পারছি না, কিছু বলতেও পারছি না। হোটেলে এসে কখন আমি দেখবো আমার বডিতে সেই দাগ আছে কিনা। আমি যখন লবিতে আসলাম হোটেলে, ও আমাকে বললো, আমার দাদু তোমাকে একটা জিনিস গিফট দিয়েছে, তুমি এটা রাখো, রুমে গিয়ে খুলো। রুমে গেলাম, তাড়াহুড়ো করে আমি গিফটটা রেখে টি শার্ট খুলে দেখলাম, হ্যাঁ সত্যি আমার চেস্টে একটা ক্রস দেওয়া, আমার স্টমাকের দুদিকে ক্রস দেওয়া। আমি সাবান পানি দিয়ে অনেক চেষ্টা করলাম উঠাতে পারছি না। এসে গিফটের আনর্যাপ করে দেখি সেই কাঠের যে সেই জিনিসটা উনি আমাকে দিল, এবং ওখানে একটা নোট লেখা আছে যে কিপ ইট উইথ ইউ অল দ্য টাইম। আমি বুঝলাম না, সেই গিফটটা আমার কাছে এখনো রাখা আছে। আজকে প্রায় বছর 2 হলো, সেই এখনো পর্যন্ত আমার রুমের মধ্যে রাখা। আর আমাকে বলে দিয়েছিল অবশ্য ওর দাদু, যেটা কোনো একটা দিকে, ডোরের দিকে ফেস করে রাখার জন্য। তা আমি ওভাবে রেখেছি। আমি সুপারস্টিশিয়াস না, কিন্তু আমি ওভাবে রেখেছি, আমি জানি না কি হয়। এই ছিল আজকে আমার ঘটনা। অনেক দিনের জমে থাকা রহস্যময় ভৌতিক অভিজ্ঞতা শেয়ার করতে পেরে বেশ হালকা মনে হচ্ছে। বারবার একটা কথাই আমার মনে হয়, এমন ইউনিক একটা অনুষ্ঠান পরিচালনার জন্য রাসেল ভাইকে এই আইডিয়াটা কে দিয়েছিল। আন্তরিক শুভেচ্ছা সবাইকে। রহমান ফ্রম টরন্টো, কানাডা। সি ইউ অ্যাগেন সামওয়্যার, সামপ্লেস, সামটাইম। আল্লাহ হাফেজ। চলুন শুনে আসি মাসুকের চমৎকার ঘটনাটি। যেভাবে লেখা আছে আমি সেভাবেই শুরু করছি। আমাদের এই ঘটনাটি যিনি পাঠিয়েছেন তার নাম নুসরাত জাহান মিম। সরকারপাড়া, লোহাগড়া, নড়াইল থেকে তিনি লিখেছেন। তারপরে তিনি তার ফোন নাম্বার শেয়ার করেছেন। তারপরে তিনি লিখছেন, অসংখ্য ধন্যবাদ আমার ঘটনা 80তম এপিসোডে পড়ে শোনাবার জন্য। সময়ের স্বল্পতার কারণে আর ঘটনা লেখা হয়নি, তবে আজ আমার জীবনের সেই রহস্যময় অধ্যায়ের কথা লিখছি। পৃথিবী বড়ই রহস্যময়। এই রহস্যের সমাধান করতে গেলে যেন অতল গভীরে হারিয়ে যেতে হয়, কিন্তু উত্তর মেলে না। শ্রোতাদের বোঝার জন্য ঘটনার কিছু অংশ লিখছি। 2019 সাল রহস্যময়ভাবে আমার শরীরে চিহ্নের সৃষ্টি হয়। এরপর থেকে আমি অদ্ভুত স্বপ্ন দেখতে শুরু করি। দেখতাম গ্রামে আগুন জ্বলছে, গ্রামের লোকেরা আমার কাছে সাহায্য চাইছে। স্বপ্নে দেখতাম আমি সেই গ্রামে হঠাৎ করে গিয়েছি। আমার কাছে মনে হতো যেন স্বপ্ন নয়, সত্যি। স্বপ্নে আমি দেখতে পাই গ্রামের মানুষকে সাহায্য করার জন্য এগিয়ে যাচ্ছি। হঠাৎ করে আমি পড়ে যাই, বেশি ব্যথা পাই। সকালে উঠে দেখি আমার হাতে পায়ে রক্ত নীল হয়ে জমাট বেঁধে আছে, পায়ে মাটি লেগে আছে। এরপর স্বপ্ন
এবং বাস্তবতা একসাথে মিশিয়ে যেতে শুরু করে, যার মাধ্যমে আমার জীবনে নতুন অধ্যায়ের শুরু হয়। মানুষের সেই ভয়ঙ্কর আকুতি আজও আমার কানে বাজে। সাহায্য চাই, সাহায্য চাই, সাহায্য চাই। আমি স্বপ্নের মানুষগুলোকে বাস্তবে দেখতে শুরু করি। আব্বু ঢাকায় থাকে, আম্মু নানার বাসায় থাকে, আপু বিশ্ববিদ্যালয়ে পড়ার কারণে বাইরে থাকে, আমি বাড়িতে একা থাকি। আমি দিনের বেলায় পড়ার টেবিলে পড়ছিলাম, হঠাৎ জানলা দিয়ে সেই মহিলাকে দেখতে পাই, শুনতে পাই তিনি আমাকে ডাকছেন, নুসরাত, নুসরাত। ফলে ভয় পেয়ে আমি দাদির বাসায় চলে যাই। বলে রাখা ভালো, আমাদের বাড়ি থেকে দাদির বাসায় যেতে 5 মিনিট লাগে। আমি রাতে দাদির বাসায় থাকতে শুরু করি। 20 মে 2022 সাল। আমি প্রাইভেট পড়ে আসি। সন্ধ্যায় দাদির বাসায় চলে যাই, রাতের খাবার খাই। রাত 1টা বাজে আমি পড়া শেষ করে ঘুমোতে যাই। লাইট অফ করে দেওয়ার পর থেকে আমি কারোর উপস্থিতি অনুভব করি। আমি স্বপ্নের মতো বাস্তবেও সেই গ্রামের মানুষের আর্তনাদ শুনতে পাই, কিন্তু আমি ভয় পাইনি। পেটের বাম পাশের চিহ্নটা যেন জ্বলছে। দেখি চিহ্নটা লাল হয়ে জ্বলজ্বল করছে। ব্যথায় আমি ছটফট করছি। তারপর আমি ঘুমিয়ে পড়ি। এই ঘুমের মাধ্যমে আমি স্বপ্নের দুনিয়ায় প্রবেশ করি। এবার রাজপ্রাসাদের অন্য রুমে আমি দাঁড়িয়ে আছি। আমার শরীরে যেমন চিহ্ন আছে, ঠিক একই চিহ্ন দেখতে পাই। চিহ্ন যেন হাওয়ায় ভাসছে আর লাল হয়ে জ্বলজ্বল করছে। চারিদিকে একই চিহ্ন। কারো ডাক শুনে ফিরে তাকাই। তিনি বলছিলেন, এসেছেন আপনি? আমাদের এই অপেক্ষা কবে শেষ হবে? আপনি মনে করুন আপনার দায়িত্বের কথা। আমি বিরক্ত অনুভব করি। পারিবারিক দ্বন্দ্বের কারণে আমি বেশ কিছুদিন ডিপ্রেশনে ছিলাম। ফলে সবকিছুই আমার কাছে বিরক্ত লাগতে শুরু করে। আমি রেগে গিয়ে জ্বলতে থাকা চিহ্নের উপর হাত দেই। আমার মনে হয় হাত যেন জ্বলে পড়ে যাচ্ছে, মনে হয় জ্বলন্ত আগুনে হাত দিয়েছি। রাজপ্রাসাদের জানালা দিয়ে গ্রামের লোকদের দেখা যাচ্ছিল, সেখানে এখনো আগুন জ্বলছে। হঠাৎ আমি লক্ষ্য করি চিহ্নে হাত দেওয়া মাত্রই সবকিছু বন্ধ হয়ে গিয়েছে। সেই আর্তনাদ আর শোনা যাচ্ছে না। সেই গ্রাম যেন পুরো নিস্তব্ধ। মনে হচ্ছে এখানে কোনো লোকের বসবাস নেই। আমি ভয় পেয়ে যাই। অন্যদিকে হাতের যন্ত্রণায় ছটফট করতে থাকি। পেছনে থাকা বৃদ্ধ মহিলা হঠাৎ করে আমার সামনে চলে আসে। কিছুটা বিরক্তি নিয়ে আমাকে বলে, কেন সবকিছু বন্ধ করে দিলেন? আপনি কেন আসলেন? একদিন আপনাকে এখানে আসতেই হবে। আজকে সবকিছু থেমে গেলেও আজ থেকে ঠিক 7 বছর পরে আপনাকে এখানে আসতেই হবে। তখন আপনি আর ফিরে যেতে পারবেন না। হঠাৎ আমার কানে দাদির ডাক ভেসে আছে। দাদি প্রচন্ড জোরে দরজা ধাক্কাচ্ছিল, কিন্তু আমি তো দাদির বাসায় ছিলাম। এখানে আমাদের বাড়িতে কি করে এলাম? দরজা খুলতে যাবো এমন সময় হাতের দিকে তাকিয়ে লক্ষ্য করি আমার হাত ঝলসে গিয়েছে। দরজা খুলতে দাদি বকাবকি শুরু করেন। আমি কাল রাতে নাকি দাদির বাসায় যাইনি। রাতে বাসায় এসে আমাকে ডাকাডাকি করলে আমি ডাক শুনিনি, কিন্তু আমার স্পষ্ট মনে আছে আমি সন্ধ্যায় দাদির বাসায় গিয়েছিলাম এবং সেখানে ঘুমিয়েছিলাম। তাহলে সকালে কিভাবে বাড়িতে এলাম? আব্বু আপু সবাই ফোন দিয়ে রাগারাগি করে। রাতে অনেকবার ফোন দেওয়া সত্ত্বেও আমি নাকি ফোন ধরিনি। ভয়ে আমার শরীর ঠান্ডা হয়ে গেল। আপুকে সবকিছু জানাই। আপু আমার কথা কিছুটা বিশ্বাস করে। আমার কাছে মনে হতে থাকে আমি যেন ঘোরের মধ্যে আছি। 2-3 দিন বাসায় ছিলাম, কোথাও যাইনি। শরীর অসুস্থ হতে শুরু করে। ফলে আপুর বাসায় চলে আসি। এরপর একদিন আমি স্কুলে যাই। স্কুল শেষে দোকানে দাঁড়িয়ে আছি, এমন সময় সেই বৃদ্ধ মহিলাকে দেখতে পাই। তিনি এসে আমার হাত ধরেন এবং আমাকে বলেন, মনে আছে তো আমার কথা? 7 বছর পর আসতেই হবে তোমাকে, আসতেই হবে। বন্ধুদের ডাকে পেছনে তাকাই। সামনে তাকিয়ে দেখি তিনি আর নেই। ওরা আমাকে বলে, এখানে একা একা দাঁড়িয়ে আছিস কেন? আমি বাসায় চলে আসি। এরপর থেকে স্বপ্ন দেখা বন্ধ হয়ে যায়। আমি স্বপ্নের মানুষদের মাঝে মাঝে বাস্তবে দেখতে পাই। এরপর থেকে আমি এক অদৃশ্য শক্তি অনুভব করতে পারি, যার মাধ্যমে আমি সামনে থাকা বিপদের কথা আশঙ্কা করতে পারি। সেই আশঙ্কা ধারণার মধ্যে সীমাবদ্ধ নয়, সে ধারণা সত্যি। যা ভাবি তা সত্যি হয়। আমি কি আসলে এই পৃথিবীর কেউ, নাকি অন্য কোনো জগতে আমার থাকা উচিত? 7 বছর পর কোথায় যেতে হবে? জীবন আর প্রকৃতি অনেক রহস্যময়।
জীবনের এই রহস্যময় গোলক ধাঁধার উত্তর আমি আজও বের করতে